এয়ারে আসছে? এয়ারে আসছে? আমি আসলে লাইভ শেয়ার দেবো, তারপরে এখনো আসেনি। এই যে আমারটা আসলে এটা দিয়ে দেবেন শেয়ারে আমার আইডিতে। এটা কি চলবে? আচ্ছা, অসুবিধা নেই, লাইভে থাক। জি, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কলেজের সমাজ এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম। তোমরা ইতিমধ্যে এর আগে আমার ক্লাসগুলো দেখেছো। আমার নাম ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক সরকার। আমি তোমাদের প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আসি। এর আগেও 3টা ক্লাসে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করেছি। আজকে চতুর্থ ক্লাসটি হবে এটির উপরে। যদিও তোমাদের সিলেবাসে প্রথম চ্যাপ্টারের উপরে 4টি ক্লাসের কথা বলা আছে, সেই 4টি ক্লাসই আজকে আমরা কোটা পূর্ণ করছি। যদিও এর আগের ক্লাসগুলোতেই আমরা এটির প্রথম 2 ক্লাসে এটা খণ্ডভাবে, অর্থাৎ একটি ক্লাসে অর্ধেক অংশ, দ্বিতীয় ক্লাসে তার অর্ধেক অংশ এবং তৃতীয় ক্লাসে পুরো বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে অর্থাৎ চতুর্থ ক্লাসেও কিন্তু সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এখন প্রশ্ন আসতে পারে, কেন আমরা আসলে ক্লাসে 4টে ক্লাস বলা আছে কিন্তু আমরা কেন 2টো ক্লাসই শেষ করে ফেলছি, কিংবা 4 নম্বর ক্লাস আবার কেন রিভিশন নেওয়া লাগতেছে? মাথায় রাখো, লক্ষ্য করো, আমরা যখন ক্লাসরুমে থাকি স্টুডেন্টদের সাথে কিন্তু আমাদের বিভিন্ন সামনাসামনি যোগাযোগ হয় এবং তাদের সাথে বিভিন্ন কিন্তু আমরা ক্লাসরুম অ্যাক্টিভিটিস করতে পারি, যাতে করে কিন্তু ক্লাসে আমরা অনেক বেশি ইফেক্টিভ থাকতে পারি, অনেক বেশি সময় লাগে। এখানে আমরা যখন অনলাইন ক্লাসে থাকি সেটি কিন্তু একমুখী হয়ে যায়, যার কারণে কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। তারপরেও আমরা তোমাদের যতটা পারি কাছাকাছি ঢোকার চেষ্টা করব, সেটা করছি। তোমরা লক্ষ্য করো, স্লাইড ভিত্তিক উপস্থাপনই থাকবে। প্রথমেই স্বাভাবিকভাবেই তোমাদের সাথে কথা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আজকে দেখো, একটা স্লাইডে সব বলে দেওয়া আছে। পাঠদানকারী আমার নাম জানো, আর আজকের বিষয় বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ। লক্ষ্য করো, এই দ্বিতীয় পত্রের নাম হতেছিল বাংলাদেশের সমাজ বিজ্ঞান, আর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের নাম বাংলাদেশের সমাজ বিজ্ঞান চর্চার বিকাশ। আর এর অংশ আছে 3টা অংশে বিভক্ত। এটা আমরা এটাই দেখতেছি যে তাহলে আজকের পাঠের ফোকাসের ক্ষেত্রে হলো সমাজবিজ্ঞানের পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা। অর্থাৎ এখানে প্রত্যেকটি অংশ, আমার আলোচনার শেষে সমাজবিজ্ঞানের পটভূমিটি ফুটে উঠবে, আমার আলোচনা শেষে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমিটি ফুটে উঠবে। অর্থাৎ একটি বৈশ্বিক প্রেক্ষাপটে সেটি একটি, যেমন বিষয় সমাজবিজ্ঞানের পটভূমি, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি পটভূমি থাকবে এবং বাংলাদেশে এটি কিভাবে আসলে বিকশিত হয়েছে, এটি আসলে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা এবং বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা। লক্ষ্য করো, এই কোর্সের নামটি ছিল বাংলাদেশের সমাজবিজ্ঞান, আর প্রথম পত্রের নাম ছিল প্রাথমিক সমাজবিজ্ঞান। প্রাথমিক সমাজবিজ্ঞান অর্থাৎ প্রথম পত্র কোর্সটি বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা এর থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পত্রে বাংলাদেশকে এমফাসিস দেওয়া হয়েছে, অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটের বিষয়টি বাংলাদেশে কিংবা এই উপমহাদেশে বাংলা ভাষায় কিভাবে ফুটে উঠছে সেই বিষয়গুলো চলে আসছে। এমফাসিসের বিশেষ জায়গাটি হলো বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এই করোনাকালীন সময়ে কিন্তু তোমাদের সিলেবাসের বেশ পরিবর্তন হয়ে গেছে। আমরা ক্লাসরুমে তোমাদের সাথে থাকতে পারি নাই, আমরা তোমাদেরকে ইফেক্টিভলি আসলে একটি গাইডলাইন দিতে পারি নাই যে অমুক তারিখেই পরীক্ষা হবে, এরকম প্রেক্ষিত কিন্তু আসলে রয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের কর্তা ব্যক্তিরা অর্থাৎ বিভিন্ন আন্তঃবোর্ডের সমন্বয় সবাই কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের প্রেক্ষিতে কিন্তু তোমাদের সিলেবাসটি সংক্ষিপ্ত করা হয়েছে। সেটি কিন্তু একটি লিঙ্কের মাধ্যমে তোমরা পেয়ে যাবে যে কোথায় এই সংক্ষিপ্ত সিলেবাসটি আছে। আমি লিঙ্কটি তোমাদের ওখানে দেওয়া আছে, ঢাকা এডুকেশন বোর্ড অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডে যদি তোমরা ঢুকো, তোমরা দেখবা যে ওখানে এই পরিবর্তিত 2021 সালের পরিবর্তিত সিলেবাস দেওয়া আছে। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ইয়ারে এবার আছো তোমাদের জন্য কিন্তু এই 5টা অধ্যায় আছে। অর্থাৎ অধ্যায় 1 বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, অধ্যায় 4 বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা, অধ্যায় 5 বাংলাদেশের উভয়ের সামাজিক প্রেক্ষাপট, অধ্যায় 6 বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ এবং অধ্যায় 9 বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। লক্ষ্য করো, তোমরা আরেকটা লিঙ্ক হয়তো পেতে পারো 2022 সালের পরীক্ষা। তোমরা যারা আজকে দ্বিতীয় বর্ষে আছো তোমরা 2021 সালে পরীক্ষা দেবা, যারা প্রথম বর্ষে আছে তারা কিন্তু 2022 সালে পরীক্ষা দেবে। তাদের জন্য কিন্তু অধ্যায় হলো 7টা অধ্যায়।
দ্বিতীয় পত্রে 7টা অধ্যায়, প্রথম পত্রে 8টা অধ্যায়। কিন্তু তোমরা যারা 21 সালে পরীক্ষা দেবে তাদের জন্য প্রথম পত্রেও 5টা অধ্যায় আছে, দ্বিতীয় পত্রেও 5টা অধ্যায় আছে। আমি কিন্তু তোমাদের দ্বিতীয় পত্রের 5টা অধ্যায়টি দেখিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে বাদ পড়ছে কোন কোন অধ্যায়? 2, 3, 7, 8 ও 10 নম্বর অধ্যায় বাদ পড়ে গেছে। অর্থাৎ তোমরা এই চ্যাপ্টারগুলো না পড়ে ওই যে আমি এই 5টা অধ্যায় দিয়েছি 5টা চ্যাপ্টারের উপরে তোমরা প্রিপারেশন নেবা। এবং তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে প্রশ্ন কি প্যাটার্ন কমে যাবে? তা নয়, প্রশ্নটি ওই 11টা প্রশ্নই হবে। ওখান থেকে তোমাদের 7টা প্রশ্ন দিতে হবে 770 এবং 30 ওখানে এমসিকিউ, তাহলে টোটাল 100 এরকমই থাকবে। অর্থাৎ কোশ্চেনের প্যাটার্নটি ঠিক হয়নি, কিন্তু তোমাদের পড়ার পরিধির জায়গাটি কমে গেছে। আচ্ছা, তাহলে আমরা এবার কিছুটা পাঠের দিকে ঢুকে যাই। আচ্ছা, সিলেবাস থেকে সিলেবাসের ফোকাসের জায়গা লক্ষ্য করো। আমি এই জিনিসটি কিন্তু তোমাদের ফোকাসের জায়গায় দিয়েছি, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। তাহলে এটা কি বিষয়বস্তু? বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। এটি যদি আমরা পড়ালেখা করি তাহলে কিন্তু তুমি এই পাঠ শেষে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি বর্ণনা করতে পারবে। অর্থাৎ এই বিষয়ে তোমার কিন্তু লার্নিংটি সম্পূর্ণ হবে এবং এই বিষয়ের উপরে যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু তুমি আসলে উত্তর করতে পারবে, এরকমটি আসলে চিন্তা। বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ বিষয়সূচি এমনভাবে লেখা হয়, এমনভাবে সাজানো হয়, এমন কন্টেন্টগুলো ওর মধ্যে দেওয়া হয় যাতে করে তোমার এই শিখন ফলটি অর্জন হতে পারে। অর্থাৎ এনসিটিভি প্রথমে সিলেবাসের মধ্যে বলে দেয় যে এই শিখন ফল। তাহলে এখন বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা চিন্তা করে যে কোন কোন বিষয়বস্তু পাঠ করলে এই শিখন ফলটি অর্জন করতে পারবে। এইরকমই আসলে সেক্ষেত্রে কিন্তু বিষয়বস্তু আসলে নির্ধারিত হয়ে থাকে। তোমরা কিন্তু সেই বিষয়টাতে জানো আমার মনে হয়। আচ্ছা, এক্ষেত্রে একটু ডাইনে সরে গেছে, বামে ঢুকবে কিনা দেখেন। আচ্ছা, এখানে সমাজবিজ্ঞান কি? খুব স্বাভাবিকভাবে সমাজবিজ্ঞান সম্পর্কে যে কোনো আলোচনা শুরু করতে চাইলে কিন্তু এর রুটটি আলোচনা করতে সমাজবিজ্ঞান কি। সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান। খুব সহজভাবেই আমি এটা বলার চেষ্টা করছি। সামাজিক সম্পর্কটা কি জিনিস? বিভিন্ন মুখী কিন্তু সম্পর্ক হতে পারে। তোমার সাথে রাজনৈতিক সম্পর্ক হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, কিংবা হয়তো ছিল কোথাও বেড়াতে যে সম্পর্ক হতে পারে, কিংবা ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, রাজনৈতিক বিভিন্ন মার্কা সম্পর্ক কিন্তু মানুষের সাথে তৈরি হয়। তাহলে সমাজবিজ্ঞান সেই সব সম্পর্ক নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আর এখানে কিন্তু আরেকটি লিঙ্ক দেওয়া আছে, সমাজ হলো পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টি। তাহলে সমাজ কি? সমাজবিজ্ঞান যদি সামাজিক সম্পর্কের বিজ্ঞান হয়ে থাকে তাহলে সমাজটা কি? এর কিন্তু অংশ, তাই না? এর কিন্তু অংশ। তাহলে সমাজ হতে হলো পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টি। তুমি বাজারে গেল, তোমার অনেকেই আছে, হয়তো 100 জন আছে কিংবা 1000 জন আছে, তোমার তার সাথে কথা হলো না, তা অতগুলো লোক থাকার পরেও কিন্তু তোমার সমাজ হয়নি। তুমি একটি ঘরে শুধু স্বামী আর স্ত্রী আছে, কিংবা একটি মেসে 2 জন লোক আছে, সেখানে কিন্তু একটি সমাজ হতে পারে। একজনের প্রয়োজনে আরেকজন এগিয়ে আসতেছে, বিভিন্ন প্রয়োজনে একজন আরেকজনকে হেল্প করতেছে, তখনই পারস্পরিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। আর সম্পর্কযুক্ত ব্যক্তি যদি একাধিক হয়, অর্থাৎ 2 জন হলেও সমাজ হতে পারে, 2 কোটি 2 লাখ যত হয় তত সমাজ হতে পারে। কিন্তু সম্পর্কহীন ব্যক্তি 2 জন থাকুক আর 2 কোটি থাকুক, সমাজ হবে না। তাহলে সমাজ হতে চাইলে সম্পর্কটা আসলে গুরুত্বপূর্ণ। আর সমাজবিজ্ঞান হলো সেই সামাজিক সম্পর্কের বিজ্ঞানী হতেছিল সমাজবিজ্ঞান। অর্থাৎ যেখানেই সামাজিক সম্পর্ক আছে, সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সেখানেই যায়। আচ্ছা, এখানে কি সমাজবিজ্ঞানের আরেকটি অংশ হলো বিজ্ঞান। বিজ্ঞান কি জিনিস? বিজ্ঞান হতেছিল বিশেষ উপায়ে অর্জিত যে কোনো বিষয়ের উপরে জ্ঞান বা ধারণা। লক্ষ্য করো, যে কোনো বিষয়, সেটি ফিজিক্সের উপর হতে হবে কথা নাই, কিংবা কেমিস্ট্রির উপর হতে হবে কথা নাই, কঠিন বস্তুর উপরে হতে হবে কথা নাই, যে কোনো বিষয়ের উপরে যদি আমি নির্দিষ্ট উপায়ে জ্ঞান অর্জন করি তাকেই বলা হচ্ছে বিজ্ঞান। তাহলে সামাজিক বিজ্ঞানটা কি ধরনের বিজ্ঞান? সমাজবিজ্ঞানটা সামাজিক বিজ্ঞান। লক্ষ্য করো, বিজ্ঞানকে মোটা থেকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাকৃতিক বিজ্ঞান, একটা সমাজবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। তো সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞান পর্যায়ভুক্ত। আমরা যাচ্ছি সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমি। এই বিষয়টার উপর আমি কিন্তু খুব বেশি আলোচনায় যাচ্ছি না, কারণ এর আগের ক্লাসগুলোতে, বিশেষ করে প্রথম ক্লাসে কিন্তু এটি নিয়ে খুব বেশি আলোচনা করা হয়ে গেছে। তোমরা যদি ফার্দার রিডিং চাও, ফার্দার দেখতে চাও, আমার মনে হয় যে সেই ক্লাসে যদি তোমরা চলে যাও, সেই ক্লাসটা একটু যদি ভিডিও অন করে দেখো, তোমরা কিন্তু সেটি পেয়ে যাবা। সেটি কোথায় পাবা? আমরা দেখবো যারা সেই কলেজের এইচএসসি ক্লাস ডিরেক্টরি আছে, ফেসবুক, ইউটিউব পেজ আছে, সেখানে কিন্তু আর্কাইভের মধ্যে কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। সমাজবিজ্ঞান নামে কিন্তু সেটি পেয়ে যাবা। আচ্ছা, সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমি। লক্ষ্য করো, আমার কিন্তু ফোকাসের জায়গা ছিল কি? লক্ষ্য করো যে সমাজবিজ্ঞানের পটভূমি। তো আলটিমেট সেইটাই কিন্তু করতে চাইলে আমাকে কিন্তু দিতে হচ্ছে হলো সমাজবিজ্ঞান উৎপত্তির পটভূমি। সমাজবিজ্ঞান উৎপত্তি কোন সালে হয়, কখন হয়, কিভাবে হয়? আসলে পটভূমি মানে একটা জিনিস শুরুর পেছনের কথা, এটাকে বলা হচ্ছে পটভূমি।
আর বিকাশ ধারা জন্ম হয়ে যাওয়ার পর বড় হচ্ছে, ওটাকে বলা হয় বিকাশ ধারা। যেমন একটি বাচ্চা পেটের মধ্যে থাকা পর্যন্ত আসলে ওর উৎপত্তির পটভূমি, পেছনের যত কাহিনী আছে সেগুলো হচ্ছে বিয়ে করা কিংবা স্বামী স্ত্রী একসাথে থাকা কিংবা দেশ দেশ আরো কথা যদি আমরা পেছনের কাহিনী থাকে সেটাকে আমরা বলবো উদ্ভব। কিন্তু বিকাশটা হচ্ছে যেদিন জন্মগ্রহণ করলো সেখান থেকে সে বড় হয়ে গেল সেটাকে বলবো আমরা বিকাশ। বিষয়টি হলো এরকম। তাই এখন সমাজবিজ্ঞান আসলে উৎপত্তির জন্মটা কেমনে হলো লক্ষ্য করো, একদিনই কিন্তু এটি হয়নি, অনেকগুলো কাহিনী অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে কিন্তু এটি হয়ে গেছে। এখানে লক্ষ্য করো 4টি অ্যাঙ্গেল থেকে এটি আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রথম অ্যাঙ্গেলটি হলো পলিটিক্যাল ফিলোসফি। পলিটিক্যাল ফিলোসফিটা কি জিনিস, রাজনৈতিক দর্শনটা কি জিনিস, এখানে এর মধ্যে বলে দেওয়া আছে যে এর মূল কথাটি লক্ষ্য করো লাল কালিতে বলে দেওয়া আছে, ইন্টারনাল থট আর ভ্যাস্টেহেন ক্যান সলভ দ্য প্রবলেম। লক্ষ্য করো আমরা সমাজে বসবাস করি, অন্যের সাথে সম্পর্ক যুক্ত হয়ে বসবাস করি, কিন্তু হাজারো সমস্যা আমরা ভোগ করি, সেটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, এরকম হাজারো সমস্যা কিন্তু আমাদের অনবরত লেগেই থাকে। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে এটি কিন্তু সমাজ বিজ্ঞান প্রথম থেকে এই চিন্তাটি করে গেছে। যখন খুব কমে যদি সমাধান না করা যায় সেটা অনেক বড় আকারে হয়ে যায়, এবং সেটি হয়ে যায় কি একটা সময় যুদ্ধে কিংবা আরো বড় ধ্বংসাত্মক কাজে কিন্তু গড়ায়। তাহলে এই সমাজের এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যেতে পারে অনেক পণ্ডিতরা অনেক আগে থেকে এটি আলোচনা করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, থেলেস, ডেমোক্রিটাস এদের নাম বলতে পারি। এটা কোন সালের দিকে আমরা বলি যে গ্রিক সভ্যতার শুরু এবং বিকাশ হতেছে হলো আমরা যখন মানে উন্নয়নকাল বা প্লেটোর আমল, সেটা আমরা বলি খ্রিস্ট আজ থেকে প্রায় 4500 বছর আগে। 4500 কেমন, আজ থেকে তো 2000 আগে, 2021 সাল আগে তো কিন্তু আমাদের খ্রিস্ট সাল শুরু হয়ে গেছে, কিন্তু তারও আরো 2500 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2500 কম বেশি একটু 2500 বছর আগে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস এনারা আসলে গ্রিসে বসবাস করতেন। সেই সময় কিন্তু তাদের সমাজ নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করতেন। সেই চিন্তা ভাবনা কি আমরা বলতেছি পলিটিক্যাল ফিলোসফি, যার মূল কথাটি হলো ইন্টারনাল থট, অর্থাৎ অন্তর্দৃষ্টির মাধ্যমেই যে কোনো সমস্যাকে সমাধান করা যায়। তাহলে এখন এই কথাটির প্রকাশ কোথায়, এই কথাটির প্রকাশ আমরা দেখব তাদের যেসব বইয়ে আছে সেই সব বিষয় বইগুলোর মূল কথাটি হলো এটা। আমরা এরপরের স্লাইডগুলোতে দেখতে পাবো প্লেটো কোন বই রচনা করছে, অ্যারিস্টটল কোন বই রচনা করছে, কিংবা তাদের ফোকাসের জায়গাটা কি সেটা আমরা পরের স্লাইডগুলোতে দেখতে পাবো। তা আমার প্রথম অ্যাঙ্গেলটি মনে হয় আলোচনা করা হয়ে গেল পলিটিক্যাল ফিলোসফি। আমি কিন্তু বারবার বলছি এই বিষয়টি সম্পর্কে আরো বেশি যদি জানতে চাও তাহলে প্রথম ক্লাসে তোমরা কিন্তু নজর দিলে পেয়ে যাবা, এই বিষয়টি আরো বিস্তৃত আলোচনা করা আছে। 2 নম্বর ফিলোসফি অফ হিস্টোরি। এর মধ্যে কারা আছে, এর মূল কথাটা কি, ফিউচার ইজ বেসড অন পাস্ট। অতীতে কি ছিল তার ভিত্তিতেই ভবিষ্যৎ গড়ে উঠবে। আমরা অনেক সময় বলে দিই না যে সকাল দেখেই বোঝা যায়, মর্নিং শোজ দ্য ডে, মানে দিন কেমন হবে তা সকাল দেখে বোঝা যায়। কিংবা একটি বাচ্চা ছোটবেলায় কি করতেছে, ভবিষ্যতে কি হবে তা কিন্তু তাকে দেখে বোঝা যায়। একটি দেশের ইতিহাস ঐতিহ্য এখন কি করতেছে তার ভবিষ্যৎ কেমন হবে, কিংবা অতীতের কাহিনী দেখেই আসলে বর্তমান দেখেই কিন্তু ভবিষ্যৎ বোঝা যায়। তাহলে আমরা যদি অতীতকে স্টাডি করতে পারি তাহলে কিন্তু তার মূল রুট খুঁজে পাবো, সমস্যার গভীরতাটি খুঁজে পাবো, এবং সেই প্রেক্ষিতে বর্তমান সমাধান করার চেষ্টা করবো, এবং ফিউচার বা ভবিষ্যৎ আমাদের মতো করে তৈরি হয়ে যাবে। এটা কারা বলছে, ফিলোসফি অফ হিস্ট্রি। যারা এই মতবাদের সমর্থক অর্থাৎ ইতিহাসের দর্শনের সমর্থক তারা এই অ্যাঙ্গেলে কিন্তু চিন্তা ভাবনা করে গেছে। এবং তার মধ্যে কারা কারা আছে, পণ্ডিত ইবনে খালদুন আছে, মন্টেস্কু আছে, তাদের বইয়ের নাম কিছু আছে, দি স্পিরিট অফ লজ, ভিকো তার বইয়ের মধ্যে দি নিউ সায়েন্সের মধ্যে বলার চেষ্টা করছে, ভল্টেয়ার, কোঁত, সিমন, মার্কস। লক্ষ্য করো আমাদের সমাজবিজ্ঞানের গুরুর নাম হইতেছিল বা জনকের নাম হইতেছিল অগাস্ট কমতি। আমরা কমতি বলে থাকি, আসলে অগাস্ট কোঁত। আসলে ফ্রেঞ্চ ভাষাটি সবার শেষে দেখবে যে একটা করে ই যুক্ত আছে আর চন্দ্রবিন্দু যুক্ত আছে, সেই জন্য অনেক সময় মনে রাখার স্বার্থে আমি অগাস্তি কমতি বলে থাকি, কিন্তু আসলে কোতে উচ্চারণ অনেকে বলে থাকে, কোত। ইংরেজিতে বানানের একটি অক্ষর কম বেশি হলে কিন্তু সেটা মেনে নেওয়া হবে না বা মেনে নেওয়া যায় না, সেখানে নম্বর কাটা হবে। কিন্তু বাংলায় অনেক ক্ষেত্রে কোঁত বলে, অনেকে কোতে বলে, অনেকে কদ বলে, অনেকে অনস্বর দিয়ে কোঁত বলে, যে কোনো ভাবেই কিন্তু আসলে অ্যাকসেপ্টেড। আসলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মধ্যে অনস্বর বা চন্দ্রবিন্দুর একটি ব্যবহারটা বেশি, নাকের মধ্যে থেকে এটি উচ্চারিত হয়। তাহলে আমরা এটা আলোচনা করলাম। পরের অংশে যদি আমরা যাই, সোশ্যাল এভলিউশন। সোশ্যাল এভলিউশন হতেছে এটার মূল কথাটা কি, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ জগৎ পরিবর্তিত হচ্ছে। এটা খুব স্বাভাবিক কথা, তোমরা যে কোনো জায়গায় দেখলে একটি ক্যামেরার সামনে আমি ক্লাস নিচ্ছি, এই ক্যামেরাটা কি একসময় কিন্তু বৃদ্ধ হয়ে যাবে, একসময় কিন্তু ক্যামেরাটি কাজ করবে না। আজকে হয়তো যুদ্ধ বিদ্যা যেখানে দাঁড়িয়ে আছে একটা সময় কিন্তু পরিবর্তিত অন্যরকম হবে। আগে তলোয়ারের খেলা ছিল, তারপরে পিস্তলের খেলা ছিল, এখন কিন্তু বিমানের খেলা, কিংবা এখন
নিউক্লিয়ার ওয়ার কিংবা হইতেছে হলো স্কাই ওয়ার বা আকাশ যুদ্ধের কিন্তু খেলা, অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু পরিবর্তিত হয়। একটি গাছ কিন্তু ছোটবেলায় যখন রোপণ করা হয় তখন কিন্তু একটা মাথা বেরোয়, তারপরে দুটো পাতা বেরোয়, তারপরে ধীরে সুস্থে ওই পাতা দেখে কিংবা ওই বীজ দেখে বোঝা যাবে না যে ওর গাছের আকারটা কেমন হবে। তো সেই জন্যই বলা হচ্ছে যে সিম্পল থেকে যে কোনো জিনিস পরিবর্তিত হয় সিম্পল টু কমপ্লেক্স। এবং লক্ষ্য করার মতো বিষয়, সিম্পল নিচু জাতের, কমপ্লেক্স উঁচু জাতের। মনুষ্য জগতের বা প্রাণী জগতের মধ্যে মানুষ হইতেছিল সবচেয়ে জটিল প্রাণী এবং মানুষ হইতেছিল সবচেয়ে উঁচু জাতের। সিম্পল সবচেয়ে অ্যামিবা কেঁচো জাতীয় জিনিস হইতেছিল সবচেয়ে সরল, সবচেয়ে নিম্ন জাতের প্রাণী। বিষয়টি হলো এই টাইপের। যে উদ্ভিদটি হইতেছিল সবচেয়ে ঘাস পাতা টাইপের সেটা হইতেছিল সিম্পল, আর যেটি পুষ্টিকর খাবার দিচ্ছে সেটি হইতেছিল কমপ্লেক্স জাতের হয়তো হবে। যে বিমানটি অনেক বেশি কাজ করতে পারে সেটি কমপ্লেক্স, যে বিমানটি হয়তো সহজ সরল সার্ভিস দেয় সেটি হইতেছিল সিম্পল। বিষয়টি হলো এই টাইপের। অর্থাৎ আমি সমাজটাকে বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন রূপক উদাহরণ দিয়ে। অর্থাৎ গ্রামের সমাজটি অপেক্ষাকৃত সহজ সরল, তার চেয়ে সহজ সরল হইতেছিল বেদুইন সমাজ, তার চেয়ে সহজ সরল বেদুইন সমাজ কিংবা আমরা আদিম সাম্যবাদী সমাজ কিংবা যেখানে মানুষ দিন আনে দিন খায় কিংবা ফল সংগ্রহ করে খায়, সেই সমাজের চাইতে তুমি দেখবে গ্রামের সমাজ জটিল, গ্রামের সমাজের চাইতে শহরের সমাজ জটিল। যেমন যদি বলি যে রাজশাহী জেলার দুর্গাপুরের একটি গ্রামের চাইতে দুর্গাপুর পৌরসভা এলাকাটি জটিল, দুর্গাপুর পৌরসভার এলাকার চাইতে রাজশাহী শহরের সমাজটি জটিল, রাজশাহী শহরের সমাজের চাইতে ঢাকার সমাজটি জটিল, ঢাকার সমাজের চাইতে আমেরিকার সমাজটি জটিল, নিউ ইয়র্ক সমাজটি জটিল। কারণটি হতেছিল সেটা উন্নত, সেটা জটিল, আর জটিল কারণেই কিন্তু সে আসলে উন্নত এবং ধরে রাখছে। তাইলে সোশ্যাল ইভলিউশনের মধ্যে বলার চেষ্টা করছে যে মানুষ ধীরে ধীরে সহজ সরল সমাজ থেকে জটিল সমাজে যায়, মানে হতেছিল ধীরে ধীরে উন্নতি করে। এই মতবাদের সমর্থক কারা? স্পেন্সার, মর্গ্যান, ওয়েস্টারমার্ক। এনাদের বিভিন্ন বই তোমরা আছো জানো। বিবাহ সম্পর্কে ওয়েস্টারমার্ক আলোচনা করে গেছেন, মর্গ্যানও আলোচনা করে গেছেন, স্পেন্সার আসলে বিবর্তন নিয়ে, জৈবিক বিবর্তন নিয়ে আলোচনা করে গেছেন। আমরা জানি যে ডারউইন আলোচনা করে গেছেন বিবর্তন, এবং সেটা হইতেছে হলো বিভিন্ন ধরনের বিবর্তন নিয়ে আলোচনা করছেন। যদিও সেই বিষয়টাকেই প্রাণী জগতের বিবর্তন, সেই বিষয়টাকে আসলে সমাজ দেহের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করছেন স্পেন্সার। আসলে দেহ, সমাজটাকে দেহ হিসেবে এরা চিন্তা করছেন, আর অন্যরা কিন্তু দেহ হিসেবে চিন্তা করেননি। লক্ষ্য করো, তুমি যত বেশি একটা জিনিসটাকে আইডেন্টিফাই বা ডায়াগনোসিস করতে পারবা তত বেশি কিন্তু তার সমাধানটি করা সম্ভব। সেক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমাজটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। লক্ষ্য করো, তোমার একটি রোগ নিয়ে যদি 4 জন ডাক্তারের কাছে যাও, 4 ভাবে কিন্তু সে ডায়াগনোসিস করতে পারে, একরকম হুবহু হবে না। যারটা বেশি কাছাকাছি হবে তার চিকিৎসায় কিন্তু তাড়াতাড়ি রোগ সারবে। সেই জন্য সমাজকে বিশ্লেষণ করতে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এত অ্যাঙ্গেল কেন? এক একজন এক এক দিক থেকে দেখার চেষ্টা করছে, যে একদিক থেকে দেখলেই তো হতো। আসলে ডাক্তারের কাছে গেলেও কিন্তু 4 ধরন কিংবা 400 ধরনের অ্যাঙ্গেল নিয়ে তারা চিন্তা করে থাকে, এবং তার মধ্যে একটা বেশি ইফেক্টিভ, এবং একটা হয়তো একজনের ক্ষেত্রে ইফেক্টিভ না, অন্যজনের ক্ষেত্রে হয়তো ওইটা ইফেক্টিভ। এই জন্যই সবসময় ভিন্ন মত এবং পার্থক্যকে সবসময় স্বাগতম জানানো হয়। অর্থাৎ তাহলে সোশ্যাল এভলিউশন বা সামাজিক বিবর্তন মতবাদের সমর্থকদের মূল কথাটি হইতেছিল সরল থেকে জটিলের দিকে যায়, এটি দেখানোর চেষ্টা করল। তারপরে হলো সোশ্যাল সার্ভে। এই মতবাদের মূল কথাটি হতেছিল প্রবলেম সলভ উইথ স্যাম্পল রিসার্চ। অর্থাৎ একটি বিষয় সম্পর্কে আমি জানতে চাই, কিন্তু সব বিষয় সম্পর্কে খুঁটে খুঁটে জানার দরকার নাই, ওই বিষয় সম্পর্কে 2-1টা বিষয় জানতেই হবে। রাজশাহী কলেজের সমস্যা নিয়ে যদি আমি জানতে চাই, তাহলে 2-1টা ডিপার্টমেন্টের সমস্যা জানলে আমরা রাজশাহী কলেজের সমস্যা জানতে পারবো। কিংবা বাংলাদেশের সমস্যা জানতে চাই, সব এই 18 কোটি মানুষের কাছে জানার দরকার নাই। মোটামুটি সবগুলো জেলা থেকে যদি আমি হয়তো 50 জন কিংবা 100 জন করে নেই, সবার কাছে যদি একটা তথ্য নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। তাহলে ওই যে বাংলাদেশে 18 কোটির মধ্যে থেকে আমি হয়তো বা 500 জনকে নিলাম, ওই 500 জনের উপর রিসার্চ করে আমি পুরো 18 কোটির উপরে ফলাফলটি দিলাম। ওই 500 জনকে বলা হচ্ছে স্যাম্পলের উপর রিসার্চ করে আমি পুরো বাংলাদেশ 18 কোটি মানুষ সম্পর্কে একটা কিন্তু অ্যাসেসমেন্ট দিলাম, সেটি কিন্তু যথার্থ হবে। এটাকে বলা ছিল স্যাম্পল রিসার্চ। তাইলে এখন বলতেছে যে সমস্যা তো আছে, সেই সমস্যাটি কিভাবে সমাধান করব? তোমরা জানো আমি কিন্তু আলোচনা করতে চাচ্ছি যে সমাজ বিজ্ঞান কেন উদ্ভব হলো। সামাজিক সমাজ বিজ্ঞান সামাজিক সম্পর্কের বিজ্ঞান, আর সামাজিক সম্পর্কের মধ্যে বিভিন্ন জটিলতা আছে, আর এই জটিলতাগুলো কিভাবে আমরা দূর করব? এই দূর করার জন্য হয়তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, প্রবলেম ডায়াগনোসিস করতে হবে। এখন সবার কাছে যদি যাই, সবাই তো আমাকে বলবে না সমস্যাটির কথা। তাহলে এই সমস্যাটিকে থেকে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায়টি হইতেছে হলো ওর মধ্যে কয়েকটা স্যাম্পল নিয়ে যদি আমি থরো রিসার্চ করি, তার মাধ্যমেই কিন্তু ওই সমাধানের রাস্তাটি আমি খুঁজে পাবো। তাহলে এই অ্যাঙ্গেলটিকে বলা হচ্ছে সোশ্যাল সার্ভে বা সামাজিক সার্ভে, আমরা বলবো জরিপ।
হ্যাঁ, এর মতবাদের কারা কারা সমর্থন আছে, ইডেন আছে, কন্ডোরেট আছে, কোয়েটিলেট আছে, এরা কিন্তু এই মতবাদের সমর্থক। মূলত হইতেছে হলো এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সের একটা ব্যবহার, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে আসলে প্রুভ করার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি সোশ্যাল সার্ভেকে আমরা কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে বলতে পারি। এর আগের তিনটা পলিটিক্যাল ফিলসফি, ফিলসফি অফ হিস্ট্রি এবং সোশ্যাল ইভ্যালুয়েশন, এই তিনটিকে আমরা কোয়ালিটেটিভ ভিউ থেকে আসলে দেখতে পারি। কোয়ালিটেটিভ মিন্স একটা জিনিসকে তোমার সংখ্যার ভিত্তিতে বিশ্লেষণ না করে যখন তুমি ওটার প্রকৃত চিত্রটাকে ব্যবহার করার, গভীরভাবে স্টাডি করে ব্যবহার করার চেষ্টা করবা, তখন সেটাকে বলা চলে কোয়ালিটেটিভ। আর যখন তুমি সংখ্যার ভিত্তিতে দিয়া বিভিন্ন সফটওয়্যারের মধ্যে দিয়া বিভিন্ন রকম গুণে করার চেষ্টা করবা, এটাকে বলা চলো কোয়ান্টিটেটিভ। তো সেক্ষেত্রে সমাজবিজ্ঞানের দুটোই অ্যাকসেপ্টেড, একটা হলো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। তাহলে এই সোশ্যাল সার্ভে কোয়ান্টিটেটিভটাকে ফোকাস করে, আর পলিটিক্যাল ফিলসফি, ফিলসফি অফ হিস্ট্রি এবং সোশ্যাল ইভ্যালুয়েশনটা কোয়ালিটেটিভকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, আমি বলার চেষ্টা করছিলাম যে ওই যে এখানে পলিটিক্যাল ফিলসফি, এর মধ্যে তাহলে বিশ্লেষণটা কোথায়? আমরা দেখো যে ওইটাকে আরো ছোট ছোট করে বিশ্লেষণ করা আছে। প্লেটো কোন সালে জন্মগ্রহণ করছে? 427 থেকে 347। সরি, আমি 4500 বলছি, তা নয়, আসলে খ্রিস্টপূর্ব 450। 450 তাহলে আজ থেকে 2500 বছর। তাহলে 2021 আর 427 তাহলে আপনাদের 2500 বছর হয়, অর্থাৎ 4500 বছর নয়, 2500 বছর। তাহলে খ্রিস্টপূর্ব 450 অব্দে কিন্তু প্লেটো, এরিস্টটল এনারা ছিলেন। তাহলে আজ থেকে 2500 বছর আগে, এটা মোটামুটি আমরা বলতে পারি। তাহলে অর্থাৎ গ্রিস সভ্যতা আজ থেকে 2500 বছর আগে, অর্থাৎ খ্রিস্ট সাল শুরু হওয়ার আরো 500 অব্দ থেকে ওই সময়টাতে তাদের সভ্যতাটি আসলে ছিল। তো সেক্ষেত্রে প্লেটোর কোন বই আছে? আইডিয়াল স্টেট। তোমরা কিন্তু জানো, অন্যান্য কোর্স থেকে পড়েও জানতে পারছো, এটা পড়লেও অনেক জানতে পারবা। মূলত এর মধ্যে দিয়ে তিনি বলার চেষ্টা করছেন একটি স্টেটে আমরা বসবাস করি, একটা সমাজে বসবাস করি, কিন্তু সবাই তো ভালো থাকি না। সমস্যাটা কোথায়? তাহলে এইরকম করে যদি একটা রূপক রাষ্ট্র যদি তৈরি করা হয়, সেখানে 4টে শ্রেণী করার বলা হয়েছে। সেখানে বলছে যে একটা দার্শনিক রাজা থাকবে, তারপরে যোদ্ধা শ্রেণী থাকবে, তারপরে হলো অভিজাত শ্রেণী থাকবে, তারপরে হলো শ্রমিক শ্রেণী থাকবে। এইটা যার যার কাজ যদি নির্ধারণ করে দেওয়া হয়, সে অন্যের কাজে নাক গলাবে না, অতএব হয়তো আসলে সমাজ ভালো চলবে, সমাজের মধ্যে জটিলতা থাকবে না। এরকম কি করে তিনি কিন্তু আসলে সমাজে ভালোভাবে কিভাবে আমরা বসবাস করতে পারি, সেই একটি চিন্তাধারা তিনি বলে গেছেন। তারপর এরিস্টটল, প্লেটোর ছাত্রের নাম হলো এরিস্টটল। প্লেটোকে যেখানে ভাববাদী চিন্তা ভাবক বলা হয়, সেক্ষেত্রে এরিস্টটলকে অনেক বেশি কিন্তু বাস্তববাদী বলা হয়, যদিও তাদের দর্শনের মূল কথাটি হলো ভ্যাস্টাহ্যান বা অন্তর্দৃষ্টি, লক্ষ্য করার মতো বিষয়। আচ্ছা, এরিস্টটল সেখানে স্লেভারির উপর আলোচনা করছেন, অর্থাৎ দাসপ্রথার উপর এবং গভর্নমেন্টের উপর আলোচনা করছেন। লক্ষ্য করো যে একটি সমাজে বসবাস করতে যে কোথায় কোথায় সমস্যা হতে পারে। স্লেভারি সমস্ত কাজ যদি স্লেভ অর্থাৎ দাসরাই যদি কাজ করে দেয়, তাহলে কিন্তু কাজ দিয়ে জটিলতা তৈরি হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু তিনি দাসপ্রথাকে সমর্থন করে গেছেন। আচ্ছা, গভর্নমেন্টের ক্ষেত্রে এটা ক্ষমতার পালাবদল এবং ক্ষমতা গ্রহণ করার জন্য সবার একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, সেই ক্ষেত্রে কিভাবে হবে? তিনি কিন্তু গভর্নমেন্টের শ্রেণী বিভাগ করে বলে গেছেন যে এইভাবে হবে। অর্থাৎ সমাজে কিন্তু সামাজিক সম্পর্কটিকে ভালো রাখার চেষ্টাতেই তারা করে গেছে। আর সমাজবিজ্ঞানের আলোচনার মূল বিষয় যেহেতু সামাজিক সম্পর্ক, তাহলে এই বিষয়গুলো কিন্তু ওই দিকেই নির্দেশ করে। অর্থাৎ সমাজবিজ্ঞান যে বিষয়টি নিয়ে আলোচনা করে, সামাজিক সম্পর্ককে ভালো রাখার জন্য চেষ্টাটি শুরু হয়ে গেছে ওই প্লেটোর আমল থেকে, অর্থাৎ আজ থেকে 2500 বছর আগে থেকে। প্লেটো তার মতো করে চেষ্টা করছেন, এরিস্টটল তার মতো করে চেষ্টা করছেন। তারপরে আমাদের কাকে দেখি? ম্যাকিয়াভেলি। তিনি কিন্তু অনেক পরে, আমাদের কাছ থেকে খুব বেশি আগে না, কত 1469, সেক্ষেত্রে প্রায় 500-600 বছর আগে, 600 বছর আগে তিনি কিন্তু আলোচনা করেছেন তার দি প্রিন্স বইয়ের মধ্যে। তাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তিনি বলছেন যে ক্ষমতা ঠিক রাখতে যে কোনো পন্থা আসলে দি প্রিন্স মানে হইতেছে হলো শাসক নিতে পারে, অর্থাৎ শাসকের গতি যদি ঠিক থাকে, সে কারো ভালো করতে পারে, কেউ খারাপ করতে পারে, এরকম একটি চিন্তা দিয়ে কিন্তু সেটি আসলে সমর্থন করে গেছেন। এগুলো এক একজনের এক চিন্তা, এটা হয়তো ভালো হতে পারে কারো কাছে খারাপও হতে পারে, সেটি পরের কথা। তিনি সমাজ নিয়ে চিন্তা করে গেছেন, এটি হলো বড় কথা। তারপরে থমাস মুরটাকে বলা হয়, ওনাকে বলা হয় কল্পনা বিলাসী দার্শনিক। তিনি ইউটোপিয়া গ্রন্থের মাধ্যমে একটি স্বর্গের রাজ্য বা কল্পিত রাজ্য, এইটি তিনি কিন্তু বলার চেষ্টা করছেন 1515 সালে। তারপরে সেন্ট সাইমন, শুরু হয়ে গেল বাস্তববাদী চিন্তা, সেটা হলো 1760 থেকে 1825, যাকে বলা হয় অগাস্ত্যের গুরু। অর্থাৎ একটা সময় অগাস্ত্য তার সাথে থেকে তার কথা মতো করে তার কাছ থেকেই শিখে বড় হয়েছেন। সেন্ট সাইমনের কিছু অবদান আছে, খ্রিস্টিয়ান সোশিয়ালিজম এবং আইডিয়ালিং ক্লাস ডিস্টিংশন। দুইজনই সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কিন্তু আসলে কাজ করে গেছেন। আসলে দুইজনই আসলে দাবি করেন যে আমি মূল কাজটা করছি, কিন্তু সমাজবিজ্ঞানকে সমাজবিজ্ঞান হিসেবে নামকরণ করেন অগাস্ট কোত। এর কারণে অগাস্ট কোতকে আমরা আসলে জনক
বলে থাকি। তারপরে অগাস্ট অবদান সেন্ট সাইমনের চাইতে অনেক বেশি। অগাস্ট পুরো সমাজবিজ্ঞানের একটি রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছেন, তিনি তার পদ্ধতি বলার চেষ্টা করছেন, তিনি বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছেন। এই যে এইসব বিষয়গুলোর কারণে আসলে আমরা অগাস্টকে জনক বলতে। তার জন্মসাল হলো 1798 এবং মৃত্যুসাল 1857। তার বইয়ের মধ্যে আছে এনাকে বলা হয় পজিটিভিস্ট, অর্থাৎ কেমন ধরনের দার্শনিক উনি? দৃষ্টবাদী দার্শনিক। দৃষ্টবাদ কি জিনিস? দৃষ্টবাদ হতেছে হলো, এর মূল কথাটি হতেছে হলো হিতৈষী, পরম হিতৈষী মতবাদ। অর্থাৎ এর মূল কথাটি হতে হলো লিভ ফর আদার্স, অন্যের জন্য বাঁচো। সমাজে যদি মানুষ অন্যের জন্য বাঁচে, নিজের আমার প্রয়োজন, আমার দরকার, আমি অন্যের কাছ থেকে কেড়ে খাবো, এরকমটি যদি না থাকে, আমি যদি অন্যেরটি সবসময় চিন্তা করি, তাহলে কিন্তু আমাকে নিয়ে আর অন্যের জন্য ভেজাল হচ্ছে না, মানে সমাজের জটিলতা তৈরি হচ্ছে না, সামাজিক সম্পর্কের জটিলতা তৈরি হচ্ছে না। এই কথাটি বলা হচ্ছে যে এইটার মূল কথা। তিনি কিন্তু এই নতুন চিন্তাধারাটি আসলে মানে ইনসেপ্ট করে গেছেন, নতুন চালু করে দিয়ে গেছেন। তার আরো কিছু বই আছে, পজিটিভ ফিলোসফি, সিনথেটিক ফিলোসফি, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। আসলে পজিটিভ ফিলোসফি এই বইয়ের মধ্যেই তিনি 1839 সালে সমাজবিজ্ঞানটিকে সমাজবিজ্ঞান হিসেবে নামকরণ করেন। এরপরে কাদেরকে আমরা দেখতে পাই? কার্ল মার্কস। 1818 থেকে 1883 বলা হচ্ছে কার্ল মার্কস এত পণ্ডিত, এত পড়ালেখা করছেন, এত পড়ালেখা অন্য কেউ করে নাই, এবং সেটি মানে তার পঠিত বইয়ের সংখ্যার যদি বিবেচনা করা হয়, এত বেশি পড়ালেখা আর কেউ কখনো করে নাই। এবং এটির আসলে প্রমাণ বা সত্যতা মেলে কেমন? তাকে বলা হচ্ছে যে সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক চিন্তাধারার জনক। বৈজ্ঞানিক চিন্তাধারার জনক অর্থাৎ কার্ল মার্কস যে ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সমাজ সম্পর্কে দিয়েছেন, উনি একাই একদিকে, ওনার কিছু অনুসারী পরে তৈরি হয়েছে, কিন্তু আরো যে ধারাগুলো দেখা হয়, অনেকগুলো ধারা আছে। আমরা বলার চেষ্টা করি যে আমরা দ্বান্দ্বিক মতবাদকে একদিকে রাখি, আমরা কিন্তু ইন্টারঅ্যাকশনিস্ট, আমরা এভালুশনিস্ট, ফাংশনালিস্ট, আরো কিন্তু বিভিন্ন ধারা কিন্তু সমাজবিজ্ঞানে আছে। যে কোনো ধারার চাইতে শক্তিশালী ধারা হইতেছে হলো কনফ্লিক্ট থিওরি বা কার্ল মার্কস, যাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক চিন্তাধারা বা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক, আমরা এটা কিন্তু বলতে পারি। অর্থাৎ আমরা যদি সমাজবিজ্ঞানের সমাজতন্ত্রের কথা বলি, আমরা যদি দ্বান্দ্বিক মতবাদের কথা বলি, আমরা যদি বৈজ্ঞানিক সমাজ সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্লেষণের কথা বলি, আমরা কার্ল মার্কসকে সামনে নিয়ে আসবই। এমনকি বলা হয় যে সমাজবিজ্ঞানের যে 4 জন মূল ফাউন্ডার, অনেক ক্ষেত্রে কি কথা বলে নেই যে সমাজবিজ্ঞানের চিন্তাধারা, আমি তো বললাম যে লিভ ফর আদার্স, পজিটিভিজম, এখানে কিন্তু মানব হিতৈষী একটা মতবাদের কথা বলা হয়েছে, যে এইটিকে যদি আমরা একটি ধর্মের মতো একটি চিন্তা করি, আর অগাস্ট কোথকে যদি আমরা প্রেস্টের মতো চিন্তা করি, যেমন হযরত মুহাম্মদ ইসলামের 4 জন খলিফা ছিল, সেই 4টা খলিফার তুলনা করে অনেকেই কিন্তু আমাদের সমাজবিজ্ঞানীরা বলার চেষ্টা করে যে কার্ল মার্কস, হার্বার্ট স্পেন্সার, এমএল ডুরখাইম এবং মার্কস ওয়েবার, এরা হইতেছিল 4 খলিফার মতো। অর্থাৎ 4 খলিফার মাধ্যমে যেমন ইসলাম দৃঢ় ভিত্তির উপরে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলীর মাধ্যমে, তেমনি কিন্তু কার্ল মার্কস, হার্বার্ট স্পেন্সার, এমএল ডুরখাইম এবং ম্যাক্স ওয়েবারের মাধ্যমে সারা পৃথিবীতে সমাজবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের জয়যাত্রা, সমাজবিজ্ঞানের অবস্থান একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়িয়ে গেছে। তাহলে কার্ল মার্কসকে আমরা বলার চেষ্টা করলাম কনফ্লিক্ট থিওরি, হার্বার্ট স্পেন্সারকে বলার চেষ্টা করলাম এভলিউশনিস্ট বা বিবর্তনবাদী, সেটা কিন্তু এর আগের স্লাইডে আমরা দেখানোর চেষ্টা করছি। তারপর এমএল ডুরখাইম বা তিনি বলার চেষ্টা করেন ফাংশনালিস্ট। ফাংশনালিস্ট কি জিনিস? তিনি বলছেন একটি দেহের, যেমন হাতের একটি কাজ আছে, পায়ের একটি কাজ আছে, নাক, চোখ, মুখ, একজনের কিন্তু একটা কাজ আছে, যে কোনো একটি বন্ধ হয়ে গেলে পুরো দেহের স্ট্রাকচার কিন্তু বন্ধ হয়ে যাবে। তেমনি প্রত্যেকটা সমাজের কিন্তু আলাদা আলাদা গঠন কাঠামো আছে। গ্রামের সমাজের গঠন কাঠামো আলাদা, শহরের সমাজের গঠন কাঠামো আলাদা, আর একটা সমাজের গঠন কাঠামো আলাদা। একটি সমাজ কেমন তার ওই অর্গানের উপর নির্ভর করে। কোন একটি অর্গানের কম বেশি ভূমিকা কিংবা কোন একটি অর্গানের বন্ধ হয়ে যাওয়াতে ওই সমাজের এই স্ট্রাকচারটি থাকবে না, ওটা পাল্টে যাবে। এখানে প্রায়োরিটি দেওয়া হয় যোগ্যতাটাকে, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতেই তার মূল্যায়নটি সমাজে হতে হবে। যার যোগ্য বেশি সে তত বেশি বেতন পাবে, সে তত প্রায়োরিটি এনজয় করবে, এরকম একটি বিষয়টাকে বলা হচ্ছে ফাংশনালিস্ট। এটা একটা বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন বিস্তৃত করে আলোচনা করা যাবে, এটুকুই তোমরা চিন্তায় রাখো। ম্যাক্স ওয়েবারের কি কাজ আছে? ইকোনমিক সোশিওলজি, সোশিওলজির মধ্যে ইকোনমি মানে কিভাবে সোশিওলজির ইকোনমিক ভিউটা দেওয়া যায়, সোশিওলজি অফ রিলিজিয়নের আসলে তার কিন্তু অবদান অনেক বেশি। তিনি কিন্তু একটি বিশেষ জায়গায় আলোচনা করার চেষ্টা করছেন। আমরা দেখি যে আইডিয়াল টাইপ, যে কোনো একটি ঘটনাকে, সমাজের মধ্যে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা কিন্তু অনবরত ঘটে যাচ্ছে,
সেটা কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝবো কেমনে, তিনি বলার চেষ্টা করছেন আইডিয়াল টাইপ দিয়ে আমরা বুঝবো। যেমন বাজারে আলু, পটল, অন্যান্য কিছু আমরা মাপি হইতেছিল শের পাল্লা দিয়া, সময় মাপি আমরা কি সেকেন্ড দিয়া, আমরা দৈর্ঘ্য মাপি হইতেছিল আমরা মিটার দিয়া, হ্যাঁ, কিন্তু কিলোমিটার দিয়া। কিন্তু সামাজিক ঘটনা কিভাবে মাপবো বলা হচ্ছে যে আইডিয়াল টাইপ একটা সামাজিক ঘটনা পরিমাপক, তিনি কিন্তু এটি আসলে দেওয়ার চেষ্টা করছেন। তারপরে আমরা দেখছি যে ভিলফ্রিডো প্যারেটোর তিনি আসলে সার্কুলার থিওরির কথা বলছেন। এর আগের সমাজবিজ্ঞানীরা কি তিনি বলছেন যে সিম্পল টু কমপ্লেক্স, কিংবা সমাজ পরিবর্তিত হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা ভালোর দিকেও যেতে পারে, সাধারণত ভালোর দিকেই যায়, খারাপের দিকেও যেতে পারে, সেটাও যেতে পারে, অর্থাৎ রৈখিক পরিবর্তনের কথা তারা বলার চেষ্টা করছেন। কার্ল মার্কস, হার্বার্ট স্পেন্সার, সমাজ যেখানে যাবে আর ফেরত আসবে না। কার্ল মার্কস যেমন বলার চেষ্টা করছেন যে আদিম সাম্যবাদী সমাজ, তারপরে দাস সমাজ, সামন্ত সমাজ, কিংবা আমাদের আমাদের পুঁজিবাদী সমাজ, এবং শেষে যায় সমাজতান্ত্রিক সমাজ এবং সাম্যবাদী সমাজ থেকে আর ফেরত আসার সুযোগ নাই। তাহলে কিন্তু রৈখিক, এটা এক লাইনে যা শেষের এন্ডে যাচ্ছে, এভলিউশনিস্টরাও তাই বলবে, ফাংশনালিস্টরাও তাই বলবে, এবং অন্যান্যরা বলবে। কিন্তু এটা হলে আমাদের অগস্ট কত বলছে যে প্রথমে কি আমরা ধর্মতাত্ত্বিক স্তর, অধিবিদ্যাগত স্তর এবং পজিটিভ স্টেজ অর্থাৎ দৃষ্টিবাদী স্তরে আমরা যাব, ফেরত কিন্তু যাওয়ার সুযোগ নাই। কিন্তু কিছু কিছু সমাজবিজ্ঞানী বা মতবাদীরা তারা বলছে, ভিলফ্রিডো প্যারেটো তাদের মধ্যে অন্যতম, তিনি বলছেন না সার্কুলার থিওরিও আছে। কারণ আজকে সিন্ধু সভ্যতা আজকে থেকে 4500 বছর আগে যেটা ছিল সেটা কিন্তু আজকে বলা হচ্ছে যে এখানে বিমানের রানওয়ে আছে, কিংবা আমরা পেরুর ওইদিকে যদি আমরা ইনকা সভ্যতায় দেখি বিশাল বিশাল রানওয়ে আছে, বিশাল বিশাল শহর আছে, বিশাল বিশাল ধ্বংসযজ্ঞ আছে, যেটা কিন্তু বড় বড় প্লেন, ছোটখাটো প্লেন না, বড় বড় প্লেন ওড়ার মতো জায়গা সেখানে কিন্তু ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে। তাহলে কিন্তু তারা চিন্তা করছে যে সেই আগের সভ্যতাটা আগে আমাদের সভ্যতার চাইতে উন্নত ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু আজকে আমেরিকার তুলনায় কিংবা অনেক এলাকার তুলনায় কিন্তু তারা কিন্তু এখন নিচু অবস্থায়। তাহলে অনেক সভ্যতা আমাদের মধ্যে আমরা দেখি, আমরা পাহাড়পুর, আমরা কিন্তু দেখি, আমরা মহাস্থানগড়, আমরা নরসিংদীতে আমরা আরেকটি দেখি, এবং কুমিল্লাতেও দেখি। আমরা কিন্তু এই যে ধ্বংসস্তূপগুলো রয়ে গেছে, একটা সময় কিন্তু অন্যান্য এলাকার চেয়ে তারা কিন্তু উন্নত ছিল। অর্থাৎ এই ভিলফ্রিডো প্যারেটো বলছেন যে সভ্যতা চক্রাকারে আবর্তিত হয়, সেই জায়গা আবার নতুন করে, অর্থাৎ একটি সভ্যতা ধীরে ধীরে গড়ে ওঠে, তারপরে অনেকদিন টিকে থাকে, তারপরে ধীরে ধীরে ধ্বংস হয়, আবার নতুন করে শুরু হয়। হয়তো ওই সমাজের ওই ব্যক্তিরা থাকে না, নতুন ব্যক্তিদের দ্বারা ওইটি কিন্তু তৈরি হয়। লক্ষ্য করো ভারতীয় উপমহাদেশের সমাজের দিকেই তাকাও, এক বংশ কি পর্যন্ত শাসন করতেছে, মোগল সম্রাট ছিল তার আগে এবং পরে, আমরা দেখি যে পাল আমল, হিন্দু আমল, সেন আমল, কিংবা দাসদের আমল, বিভিন্ন আমল কিন্তু আমরা দেখি। অর্থাৎ এটি কিন্তু আমরা আরো দেখতে পাই যখন আমরা ইবনে খালদুনের আমরা সেই তত্ত্বগুলো পড়ি, সেখানে কিন্তু বলা আছে একটি রাষ্ট্রের অস্তিত্ব মোটামুটি এক পুরুষ মানে 40 বছর, 3 পুরুষ মানে 120 বছর, এই বিষয়টি কিন্তু আমাদের চলেই আসে। তারপরে আমরা দেখো যে ইভি টাইলর কি বলছে, অ্যানথ্রোপোলজিস্ট, মডার্ন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট, আসলে এটি বলা হচ্ছে। তিনি তার বই দু একটা আছে, এটা প্রিমিটিভ কালচার, তার অন্যতম সে অবদান হতেছিল এনিমিজম, অর্থাৎ আমরা বলবো যে সর্বপ্রাণবাদ। আর একটা আছে হলো মহাপ্রাণবাদ। আমরা কিন্তু আরেকজনের কথা বলি, আর ম্যারেট। তারপরে লুইস হেনরি মর্গান, তিনি কিন্তু 1818 থেকে 1881 সাল পর্যন্ত অ্যানথ্রোপোলজিস্ট, কি ইনি আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট। তিনি ফ্যামিলি নিয়ে আসলে আলোচনা করছেন, ফ্যামিলির অর্থাৎ পরিবারের বিভিন্ন বিবর্তন নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছেন। তারপরে এতে যাই। আচ্ছা, এতক্ষণে বোধহয় আমরা আলোচনা করে ফেললাম সমাজ বিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশটা। লক্ষ্য করো আমাদের কিন্তু এই যে প্রথম স্লাইডে কি ছিল, দেখো সমাজ বিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজ চর্চার পটভূমি, তাহলে কিন্তু আগে সমাজ চর্চার পটভূমি আলোচনা করলাম, এবারে হইতেছে হলো উদ্ভব এবং বিকাশটা আলোচনা করা হয়ে গেল। এবার বাংলাদেশের সমাজ চর্চার পটভূমিতে আমরা যাই। বাংলাদেশে মানে উপমহাদেশে আসলে দেখতে হবে। উপমহাদেশে প্রথম হইতেছে হলো 3 BC প্লাস মাইনাস, অর্থাৎ 2021 সাল আজকে, তাহলে 2018 অথবা 2024 সাল বছর আগে, 2024 অথবা 2018 বছর আগে কৌটিল্য তার বই লেখে, তার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এক্সাক্ট করা যায়নি, 3 বছর একটু কম বেশি মতবাদ চলে আসছে। কৌটিল্য তিনি কিন্তু আকবরের সময় ছিলেন, এবং তিনি কিন্তু একটি বই লেখেন অর্থশাস্ত্র নামে, কিন্তু আসলে সমাজের জটিলতাগুলো সেখানে আসলে চলে আসছে। অর্থাৎ সমাজ সম্পর্কে তিনি চিন্তা করছেন, সমাজের এই জটিলতাগুলো কিভাবে সমাধান করা যায় তা কিন্তু তার বইয়ের মধ্যে তিনি আলোচনা করার চেষ্টা করছেন। এই আলোচনাটি কি উপমহাদেশের প্রথম,
তারপরে বাদশায়ন তার বইয়ের নাম কামসূত্র বইয়ের মধ্যে এই আলোচনাগুলো করছেন। এখানে ফ্যামিলির অনেক কথা বলা আছে, কিন্তু সমাজের বিভিন্ন ফ্যামিলির মাধ্যমে সমাজের জটিলতাগুলো তিনি তুলে ধরার চেষ্টা করছেন, যার বইয়ের নাম হচ্ছে কামসূত্র। সেটা কিন্তু 3 AD অর্থাৎ 2018 বছর আগে আজ থেকে। তারপরে আল বিরুনি, তোমার ফাউন্ডার অফ আইডিওলজি, আইডিওলজি মানে তো ছিল ভাববাদ, ভারত তত্ত্ব, তিনি একটি বই লিখছেন। তিনি মূলত পরিব্রাজক ছিলেন, সারা বিশ্ব ঘুরে বেড়েছেন, পায়ে হেঁটেই ঘুরে বেড়েছেন, এবং সেই সমাজের চিত্রটি ভারতীয় সমাজ থেকে দেখে তিনি একটি বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছেন তার বইয়ের মধ্যে, ভারত তত্ত্ব। ওই বইটি পড়লে তখনকার ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, সমাজের জটিলতা জানতে পারি, এবং সমাজ জটিলতাগুলো কিভাবে সমাধান করা যায় একটি চিন্তা ভাবনা কিন্তু তার আসলে জানতে পারি। তারপরে আবুল ফজলের কথা বলা আছে, তার পুরো নাম আবুল ফজল ইবনে মুবারক। তিনি বই লেখেন আইনি আকবরী, সরি আমি কৌটিল্যের কথাটি অর্থশাস্ত্রে আকবরের আসলে উদাহরণ দিচ্ছি তা নয়, আকবরের সময় ছিল আবুল ফজল, আর কৌটিল্য অনেক আগেকার। তিনি মূলত আমাদের ওই যে একজন বৌদ্ধ রাজা ছিলেন, আমি আসলে এখন মনে করতে পারতেছি না নামটা, তার আসলে অর্থ বিজ্ঞানী অর্থাৎ অর্থমন্ত্রী ছিলেন। আসলে ওইভাবে তো এখন মন্ত্রণালয় ভাগ করা ছিল না, তার রাজ দরবারে একজন বিদূষক বা পণ্ডিত ব্যক্তি হিসেবে তিনি মানে তাকে স্বাগতম জানানো হতো। এরপরে যদি আবুল ফজলের আইনে আকবরের মধ্যে অনেক কথা বলা আছে। তারপর রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, ডব্লিউ জনসের একটি বই, সেখানের মধ্যে বলা আছে 1850 সালে ক্যালকাটাতে সমাজবিজ্ঞান প্রথম প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1850 সালে বোম্বে ইউনিভার্সিটিতে হয়, কিন্তু ক্যালকাটাতে হয় 1917 সালে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোন সালে হয়? সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা হয় 1917 সালে, আর 1850 সাল নাগাদ হয়েছিল বোম্বে ইউনিভার্সিটি এবং মাদ্রাজ ইউনিভার্সিটিতে সর্বপ্রথম এই সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠা হয়। এবং ইন্ডিয়াতে অর্থাৎ উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার জনক গোবিন্দ সদাশিব গৌড়ে 1893 থেকে 1983 পর্যন্ত, 1983 সালে মারা যান। বোম্বে ইউনিভার্সিটির তিনি শিক্ষক ছিলেন। তার মাধ্যমে বোম্বে ইউনিভার্সিটিতে প্রথম সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়, বলা হচ্ছে ক্লেইমড ইন্ডিয়ান ফাদার অফ সোশিওলজি। তারপরে রাধা কমল মুখার্জি, এটি একটি একজন ব্যক্তি, তিনি লখনৌ ইউনিভার্সিটিতে সর্বপ্রথম সমাজবিজ্ঞান চর্চা বিকাশ শুরু করে দেন, খুব নাম করা এসব বিশ্ববিদ্যালয়গুলো। তারপরে নির্মল কুমার বোস 1901 থেকে 1972 সালে, তার বিশেষ অবদান আছে। ডক্টর অদিত কুমার সেন আমাদের বাংলাদেশের, তার কিন্তু বিশেষ অবদান আছে। বিনয় কুমার সরকার ইন্ডিয়ান ক্যালকাটা ইউনিভার্সিটির ক্লেইম বেঙ্গলি ফাউন্ডার অফ সোশিওলজি ইন ইন্ডিয়া। গোবিন্দ সদাশিব গৌড়ে তিনি কিন্তু বাংলা ভাষী ছিলেন না, কিন্তু বিনয় কুমার সরকার তিনি ছিলেন বাংলা ভাষী। তার জন্ম সাল হচ্ছে 1887, 1949 সালে তিনি মারা যান। কলকাতা ইউনিভার্সিটিতে প্রথম তার হাত দিয়ে সমাজবিজ্ঞান চর্চার শুরু হয়। তাহলে উপমহাদেশে মোটামুটি সমাজবিজ্ঞান চর্চার পটভূমি আলোচনা করা হয়ে গেল। বাংলাদেশের সমাজ চর্চার পটভূমিটা কেমন, তাই না? আমাদের তো প্রশ্ন এখানেই যে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। এখানে লক্ষ্য করো, ক্লড লেভি-স্ট্রস, ফাউন্ডার উইথ দ্য হেল্প অফ ইউনেস্কো অ্যাজ এ প্রজেক্ট ডিরেক্টর। লক্ষ্য করো, ক্লড লেভি-স্ট্রস ছিলেন তিনি ইউনেস্কোর একজন পণ্ডিত ব্যক্তি, ইউনেস্কোর একজন অফিসার, পণ্ডিত অফিসার। তার কাজটা ছিল সারা পৃথিবীতে ঘুরে বেড়া, বিভিন্ন সংস্কৃতি, সমৃদ্ধ সংস্কৃতির সন্ধান করা। তিনি বাংলাদেশে এরকম উপমহাদেশে ভিজিটে আসেন, বাংলাদেশে এসে তিনি পার্বত্য চট্টগ্রামে চলে যান। তিনি দেখেন, বাপরে এখানে তো অনেক উপজাতি বসবাস করে। তোমরা জানো আমাদের বাংলাদেশে কোথাও বলা হয় যে 28টা উপজাতি আছে, কোথাও বলা হয় যে মোটামুটি 45টা উপজাতি আছে। তো পার্বত্য চট্টগ্রাম এলাকায় তিনি কিন্তু অনেক, হয়তো 15-20 কিংবা তারও বেশি উপজাতিকে তিনি আলাদাভাবে দেখানোর চেষ্টা করেন, এবং দেখেন যে একই এলাকায় এতগুলো লোক আলাদা আলাদা সংস্কৃতি নিয়ে বসবাস করে যাচ্ছে, একজনের সাথে আরেকজন মিশতেছে না। এটা তো স্টাডি করার মতো বিষয়। এই স্টাডি কে করবে? এর জন্য দরকার একটি আলাদা শাস্ত্র। হ্যাঁ, কোন শাস্ত্রটি আলোচনা করে থাকে? হ্যাঁ, তিনি দেখলেন যে সমাজবিজ্ঞান এটি স্টাডি করে থাকে। তখনই তার মাথায় চিন্তা আসলো যে না, সমাজবিজ্ঞান এই দেশে একটি প্রতিষ্ঠা হওয়া দরকার, এবং ইউনেস্কো সেখানে ফান্ডিং করবে, এবং সেই ফান্ডিং তিনি একটি প্রস্তাবনা দেন, তিনি একটি চিন্তা ভাবনা করেন। তখন ডক্টর নাজমুল করিম এবং আরেকজন শিক্ষক যত সময় বিনয় চন্দ্র সেন, দুইজন মিলে ক্লড লেভি-স্ট্রসের সঙ্গে দেখা করেন, এবং তার ইউনেস্কোর টাকায় পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাজবিজ্ঞান বিভাগটি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে কার হাত ধরে এটি হয়? বলা হচ্ছে ডক্টর পিয়েরে বিসাইনি, ফার্স্ট চেয়ারম্যান ইন 1957 এট ডিইউ। ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে কোন সালে শুরু হয়? 1957-58 শিক্ষাবর্ষে, এবং প্রথম চেয়ারম্যান হয় পিয়েরে বিসাইনি।
এবং পিয়ারি বিসাইনি চলে যাওয়ার পরে 1958 সালে আবুল খায়ের নাজমুল করিম তিনি কিন্তু চেয়ারম্যান হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেননি, তিনি যোগদান করছেন পলিটিক্যাল সায়েন্সে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 1950 সালের থেকে শিক্ষক তিনি। কিন্তু তিনি পড়ালেখা করেন আমেরিকাতে, সেখানে কিন্তু বড় ডিগ্রি নেওয়ার পরে সমাজবিজ্ঞানের উপরে ডিগ্রি নেন, রাষ্ট্রবিজ্ঞানের উপরে ডিগ্রি নেন, নিয়ে আসার পর রাষ্ট্রবিজ্ঞানে জয়েন করেন এবং সমাজবিজ্ঞানের ডিগ্রিটি তখন কাজে লাগেন 1958 সালে। অর্থাৎ 1957 সালে তিনি শিক্ষক হিসেবে যোগদান। পিয়ারি বিসাইনি উনি চলে যাওয়ার পরে 1958 সালে ফার্স্ট চেয়ারম্যান হন হতেছিল ডক্টর এ কে নাজমুল করিম। তাই বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ডক্টর আবুল খায়ের নাজমুল করিম। সেজন্য বলা হয় এ কে নাজমুল করিম বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক। তার সময়কালটা তোমরা দেখে রাখবো 1922 থেকে 1982। তার বইয়ের নাম হচ্ছে দি ডিনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি 1980 সালে, এবং তার একটি বই আছে ডিনামিক্স। আসলে মূলত তার একটি পিএইচডি থিসিস ছিল চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান এন্ড বাংলাদেশ। তিনি মূলত এই বিষয়টি পিএইচডির যে বিষয়টির উপর গবেষণা করার পর মূলত উপমহাদেশের সমাজ ব্যবস্থাটার উপরে তিনি গবেষণা করেন, যে আগে সমাজ ব্যবস্থাটা কি ছিল, ব্রিটিশ শাসন আসার পর কিভাবে আসলে সমাজটা পরিবর্তিত হচ্ছে, সেই বিষয়টির উপর তার একটি পিএইচডি রিসার্চ হয়। সেই পিএইচডি রিসার্চের একটি এসেন্স হতেছিল দি ডিনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি, 1980 সালে এটি প্রকাশিত হয়। বলা হচ্ছে সোশিয়োলজি স্টার্টস 1926 উইথ ফিলসফি। অর্থাৎ তোমরা জানো অনার্সে কিন্তু একটা সাবজেক্ট পড়তে চাইলে আরেকটা সাবজেক্টও পড়তে হয়। যেমন এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্টের সাথে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়তে হয়। আমাদের সমাজবিজ্ঞান পড়তে চাইলে রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগে, তারপরে অর্থনীতি পড়তে হয়, সমাজকর্ম পড়তে হয়। তেমনি অর্থনীতিওয়ালা কিন্তু সমাজবিজ্ঞান পড়ে, আবার পলিটিক্যাল সায়েন্স পড়ে, এই যে বিষয়গুলো পড়ে। তাহলে ফিলোসফিওয়ালাও কিন্তু আমাদের সমাজবিজ্ঞান পড়ে। তাহলে সমাজবিজ্ঞান প্রথম কবে শুরু হয় পাঠদান? 1926 সালে ফিলোসফির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আলাদা সাবজেক্ট হিসেবে যেহেতু 1957-58 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় এবং মোটামুটি বাংলাদেশে এর অবদানটা হচ্ছে আবুল খায়ের নাজমুল করিমের, তাই তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। এবং বাংলাদেশ সমাজবিজ্ঞানের উদ্ভব সালটি 1957-58 শিক্ষাবর্ষে ধরা হয়। 1939 সালে পলিটিক্যাল সায়েন্সের সাথে এটি একটি নন মেজর কোর্স হিসেবে পড়ানো হয়, তারপরে সেপারেট ডিসিপ্লিন হয় 1957-58 শিক্ষাবর্ষে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ তোমরা দেখবে যে এর আগে আমি যখন বলছিলাম, এখানে দেখো এখানে কিন্তু বাংলাদেশের কি আছে, বাংলাদেশের এই যে আমি বলছিলাম বাংলাদেশের সমাজবিজ্ঞানের পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, এটি কিন্তু আমি বলছিলাম। এবারে আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, অর্থাৎ নাজমুল করিমের হাতে তো শুরু হয়ে গেল সমাজবিজ্ঞান, বাংলাদেশের সমাজ চর্চার পটভূমি জন্ম হয়ে গেল। এবার তার বিকাশটি আমি দেখার চেষ্টা করি। কোথায় পাবো আমরা? আমরা লক্ষ্য করবো যে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের পটভূমি এটা আলোচনা করলাম, বাংলাদেশের সমাজ বিজ্ঞানের বিকাশ অর্থাৎ এটি কিভাবে ছড়ায় গেল। লক্ষ্য করো, প্রথমেই যে নামটি আসে সেটা হলো প্রফেসর এফ.আর. খান। মাত্র 6 জন স্টুডেন্ট নিয়ে কিন্তু প্রথম 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটি শুরু হয়। ওখান থেকে ডিগ্রি করার পর আরও বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে এফ.আর. খান প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম চলে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠা করার কারণে 1964 সালে তিনি প্রথম চেয়ারম্যান হিসেবে সেখানে প্রতিষ্ঠিত হন। তাই বলা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি সমাজবিজ্ঞানের কাউকে ফাউন্ডার বা জনক বলা হয় তাকে আমরা বলবো এফ.আর. খান, ফজলুর রশিদ খান আর কি। ডক্টর অনুপম সেনের কথা বলা হয়, আমি বলার চেষ্টা করছি এর একটি বিশেষ ভূমিকা আছে, তিনি চিটাগং ইউনিভার্সিটিতে যোগদান করেন। তারপরে হলো ডক্টর রঙ্গলাল সেন, তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তাকে মূল্যায়ন করার মূল কারণটি হলো খুব নিডি ফ্যামিলি থেকে, খুব ছোট পর্যায় থেকে তিনি কিন্তু অনেক বড় পর্যায়ে আসলে পরিণত হয়েছেন। তিনি কিন্তু একসময় ন্যাশনাল প্রফেসর হন। অর্থাৎ ন্যাশনাল প্রফেসর কাদেরকে বলা হয়? যাদেরকে এক্সেলেন্সি রেজাল্টের ক্ষেত্রে খুব বেশি এক্সেলেন্সি আছে, সারা বিশ্বে যারা অ্যাকসেপ্টেন্সি আছে, অর্থাৎ সারা বিশ্বে তাকে সবাই চিনে কিংবা সবাই তাকে তার পাণ্ডিত্যকে মূল্যায়ন করে, এবং যার অনেক ধরনের পাবলিকেশন আছে, অনেক ধরনের পাণ্ডিত্যপূর্ণ গবেষণা বা লেখা আছে, এমন ব্যক্তিকে আসলে ন্যাশনাল প্রফেসর করা হয়। সেক্ষেত্রে রঙ্গলাল সেন কিন্তু আমাদের অহংকার সমাজবিজ্ঞানের। তারপর ডক্টর বদরুদ্দোজা ওনাকে বলতে পারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম চেয়ারম্যান 1970 সালে। তারপরে বজলুল মবিন চৌধুরী, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 1992 সালে তিনি প্রথম চেয়ারম্যান হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের। তিনি আসলে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, পরবর্তীতে ওখানে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নতুন সাবজেক্ট খোলার কারণে উনি চলে যান ওখানে। তারপর ডক্টর আব্দুল কাদের ভূঁইয়া, অনেকে বলতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম প্রথম দিককার শিক্ষক এবং খুলনা ইউনিভার্সিটির ভিসি ছিলেন, এবং ভিসি থাকা অবস্থায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান
বিভাগটি নতুন চালু করেন এবং সেখানকার ডক্টর সেলিনা আহমেদ খুলনা ইউনিভার্সিটি 2002 সালে প্রথম তার হাত ধরেই আসলে চালু হয়। তারপর ডক্টর শফিউল ইসলাম লিলনকে আমরা বলতে পারি, বিশেষ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালেও বিভিন্ন রকম বিশেষ অবদান ছিল। বিশেষ করে যে একটি প্রজেক্ট ছিল হেকেপ, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্ট, প্রথম সমাজবিজ্ঞান বিভাগ এটি নিয়ে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2009 সালে, সেটির কিন্তু প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি। তারপরে আমরা দেখি যে বিএম কলেজ বরিশাল, এটা কিন্তু 1991-92 সালে সমাজবিজ্ঞান শুরু হয়ে যায়। অর্থাৎ কলেজ লেভেলে সমাজবিজ্ঞান পাঠদান জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাত ধরে শুরু হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম অনার্স কোর্স শুরু করে বিএম কলেজ বরিশাল ঢাকা ইউনিভার্সিটির অধীনে 1991-92 সেশনে। তারপরে রাজশাহী, ঢাকা, ইডেন এবং বিভিন্ন কলেজে এটি শুরু হয় 1992-93 সেশনে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় যখন শুরু করে তার হাত ধরেই কিন্তু সমাজবিজ্ঞান চর্চা এখন প্রতিটা কলেজ লেভেলে। এবং তোমরা জানো যে এখন যদি কখনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, প্রথম সাবজেক্টটি খোলে সমাজবিজ্ঞান এবং স্টুডেন্টদের তালিকায় সবচেয়ে প্রথম যে সাবজেক্টটি থাকে তার নাম সমাজবিজ্ঞান। আমরা তাহলে বাংলাদেশের সমাজ চর্চার একটি বিকাশ মোটামুটি আমরা দেখতে পেলাম। এখানে যদি আমরা এরপরে দেখো আরেকটি বিষয় আছে আমাদের জানা সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। প্রথমের দিকে দেখো আমরা যে ফোকাসের জায়গাটি বলে দিয়েছিলাম না, কি বলছি, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা বুঝবো কেমনে, আমি কোন কাজ করি। যেমন এখানে হয়তো ঘর বানানো হচ্ছে ইট কাঠ পাথরের, আমি যেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওখানে আমার কোনো দাম আছে? অথচ যে কাঠ ইট গাঁথতেছে তার হয়তো প্রতিদিন 500 টাকা দেওয়া লাগে, আমাকে প্রতিদিন 5000 টাকা দিলেও আমি কাজ করি না, আমাকে হয়তো 50,000 টাকা দেওয়া লাগে, কিন্তু ওই জায়গায় কিন্তু আমার প্রয়োজনীয়তা নাই। তাইলে কে সব জায়গায় সবার প্রয়োজনীয়তা নাই, আসলে কে কি কাজ করে তার প্রেক্ষিতেই কিন্তু তার প্রয়োজনীয়তাটা নির্ধারিত হয়। তাহলে এবার দেখবো যে সমাজবিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তো সেক্ষেত্রে একটি ছকের মাধ্যমে এর আগে দেখানোর চেষ্টা করছি, আজকে দেখাই। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু দুটো অ্যাঙ্গেল থেকে আসলে বিশ্লেষণ করা ভালো, একটা হলো ম্যাক্রো লেভেল আর একটা মাইক্রো লেভেল। ম্যাক্রো লেভেল কি, একটা জিনিসকে যখন তুমি অনেক অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ হলিস্টিক অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ একটি জিনিস একটি ঘটনা ঘটালে কিন্তু অন্যটার উপর প্রভাব পড়ে, ওই প্রভাবটি কিন্তু অন্য জায়গায় হয়তো ভালো অথবা খারাপ পড়ে, এরকমটা কি বলা হচ্ছে ম্যাক্রো লেভেল। অর্থাৎ একটি ঘটনা আমি ঘটালাম, অন্যদিকে তাকালাম না, এমনটি হলো মাইক্রো লেভেল। কিন্তু ম্যাক্রো লেভেল হতেছে হলো একটি হয়তো বাংলাদেশের কোন একটা দিকে হয়তো কোনো একটি ঘটনা ঘটলো, সারা দেশে কিন্তু তার প্রভাব পড়ে। তোমার যদি বেতন বাড়ে, তোমার কিন্তু লেভেল, তোমার কিন্তু খাওয়া দাওয়ার খরচ কিংবা চলাফেরার খরচ কিংবা ঈদ উৎসব, এগুলো কিন্তু তোমার পাল্টে যাবে। এখানে বলা ছিল ম্যাক্রো লেভেল। অর্থাৎ সামাজিক সম্পর্ক তো আসলে মাইক্রো লেভেলের অনেকে বিশ্লেষণ করে না, অনেকে বলে যে না এটা ম্যাক্রো লেভেলের বিষয়। তাহলে কি কি আছে ওর মধ্যে সমগ্র সমাজটাকে বিশ্লেষণ করতে পারি আমরা সংস্কৃতিটাকে বিশ্লেষণ করতে পারি, আমরা উপসংস্কৃতি বলতে পারি। তাহলে সমগ্র সমাজটা কি, এটা তো আমি আলোচনা করেই ফেলছি। সমাজ হতে ছিল পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি, সমাজটি কি বলা হচ্ছিল সমাজ। অর্থাৎ এক জায়গায় অনেক লোক থাকলেও সমাজ হবে না, যদি সম্পর্কযুক্ত 2জন লোক থাকে কিংবা আরো বেশি লোক থাকে তাহলে সমাজ তৈরি হয়। তারপরে বলা হচ্ছিল সংস্কৃতি। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি হতে ছিল বেঁচে থাকার কৌশলগুলোর সমাহার। লক্ষ্য করো, এই গ্রামের লোকজন কিন্তু তাদের জীবনধারা একরকম, রাজশাহী শহরের লোকজনের জীবনধারা একরকম, চিটাগংয়ের লোকের জীবনধারা একরকম, ওই মরুভূমি এলাকার লোকজনের জীবনধারা একরকম, পাহাড়ি এলাকার লোকজনের জীবনধারা একরকম, বিভিন্ন এলাকার। তাহলে সংস্কৃতি কি ওদের নাই? হ্যাঁ, ওদেরও সংস্কৃতি আছে। কি সংস্কৃতি? ওই নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতির সাথে মোকাবেলা করে কিন্তু তারা টিকে আছে। কি ধরনের পোশাক পরতেছে, কি ধরনের খাবার খাচ্ছে, কি ধরনের বাড়িঘর তৈরি করতেছে, কি ধরনের যাত্রার ব্যবস্থা করতেছে, তাহলে সমস্ত কিছু নিয়ে যেহেতু তার সংস্কৃতি, অর্থাৎ বেঁচে থাকার কৌশলগুলোর সমাহারকে আমরা বলবো হলো সংস্কৃতি। এখন তাহলে প্রশ্ন আসতেছে, তারপরে আসে উপসংস্কৃতি কি জিনিস। আসলে উপসংস্কৃতি হচ্ছে টোটাল সংস্কৃতি। যেমন বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির একটি নির্দিষ্ট অংশ যখন নির্দিষ্ট জীবনধারা ফলো করে তখন তাকে বলা হচ্ছে উপসংস্কৃতি। যেমন এর মধ্যে আমরা হিজড়া গোষ্ঠীটা দেখি। বাঙালি সংস্কৃতি কি টোটাল ফলো করে? না। আমরা হিপ্পি সংস্কৃতির কথা বলি, আমরা হুমায়ুন আহমেদের একটি কি আছে এটা হিমু সংস্কৃতি বলতে পারি। আমরা এই ধরনের কোন নির্দিষ্ট এলাকায় যদি বিশেষ কোন সংস্কৃতি আসলে ধারণ করে কেউ থাকে, সেটাকে আমরা বলে থাকি উপসংস্কৃতি। আচ্ছা, তারপরে প্রধান প্রধান প্রতিষ্ঠান সমূহ সমাজবিজ্ঞান পরিবার নিয়ে আলোচনা করে থাকে। আর পরিবার কিন্তু একটা ম্যাক্রো লেভেলের বিষয়, অর্থাৎ পরিবারে শুধুমাত্র নামাজ পড়লাম কাজ হলো না, পরিবারে নামাজও আছে, পরিবারে খাওয়াও আছে, পরিবারে পোশাক পরাও আছে, পরিবারে ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, আবার ধর্ম শুধুমাত্র নামাজ পড়ার মধ্যে না, ধর্মকেও কিন্তু অনেক অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ ওর মধ্যে যেমন জাকাতের বিষয় আছে, তাহলে আর্থিক বিষয় চলে আসতেছে, সাওমের বিষয় আছে, ধৈর্যের বিষয় আছে, তাহলে অন্যের সাথে কিন্তু এক ধরনের গরিবের অভাবটি কষ্টটি কিন্তু বোঝার একটা বিষয় আছে। এরকম বিষয়টি আমরা দেখি। অর্থাৎ
এই পরিবারটি অনেক কিছুর সমাহার, ধর্মটি অনেক কিছুর সমাহার, শিক্ষাটি অনেক কিছুর সমাহার, অর্থনীতি অনেক কিছুর সমাহার, রাজনীতি অনেক কিছুর সমাহার, এগুলো কি আসলে বলার চেষ্টা করছে। তো প্রধান প্রতিষ্ঠান সমূহ এটি কিন্তু ম্যাক্রো লেভেলের বিবেচনার বিষয়। আরেকটি যদি আমরা দেখি সেটা হলো সমাজের প্রধান অংশ সমূহ শ্রেণী কি জিনিস? শ্রেণী আমরা বলি যে এটা ক্লাসরুম নয়, এটা হলো একই লেভেলের কিছু লোকজন যারা উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত একই ধরনের আয় এবং ব্যয় করে মানে জীবনযাত্রা নির্বাহ করে, তাকে বলা চলে শ্রেণী। যেমন তুমি যাও যে একটি কারখানায় দুটো শ্রেণীর লোক থাকে, একটা হলো শ্রমিক শ্রেণী, একটা হলো মালিক শ্রেণী। মালিক শ্রেণীর সাথে শ্রমিক শ্রেণী কখনো মেলাতে পারবা না। সামন্ত ব্যবস্থায় জমিদার শ্রেণীর সাথে হলো জমিদার প্রজাদের মেলাতে পারবা না। এইগুলোকে বলা ছিল শ্রেণী। তাহলে একটি উৎপাদন ব্যবস্থায় নিয়ে এর আগের ক্লাসগুলোতে আলোচনা করে ফেলছি, বিশ্লেষণ করতে গেলে অনেক বিষয়। তবু আমি বলি যে সামন্ত ব্যবস্থা একটি উৎপাদন ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা একটি উৎপাদন ব্যবস্থা। এই উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে তাহলে তুমি কি করবা? এটি হইতেছে হলো এখানে দুটো, যারা সাধারণত একই ধরনের ইনকাম করে, একই ধরনের ব্যয় করে, তাদেরকে বলা চলে একটা শ্রেণী। তাই এখানে বর্ণ কি জিনিস? বর্ণ হইতেছে হলো যখন আমি মনে করি যে আমরা আপার ক্লাস, তাহলে উচ্চ বর্ণ হলো, আমরা লোয়ার ক্লাস, তাহলে আমরা নিচু বর্ণ হলো। অর্থাৎ একটি সেন্টিমেন্টে আবদ্ধ গোষ্ঠী, যাদেরকে অন্যরা মনে করে তুই নিচু শ্রেণী, ও মনে করে যে আমিও নিচু শ্রেণী, ওরা মনে করে যে ওরা উচ্চ শ্রেণী, ওরা মনে করে যে আমরা উচ্চ শ্রেণী। এইরকম একটি সেন্টিমেন্টকে বলা হচ্ছে বর্ণ। সাধারণত যে সাদা কালোর আসলে বিশ্লেষণটা এখানে বলা হয়। কিংবা যদি আমরা ধর্মের দিক থেকে বলি, তাহলে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটাকেও বলতে পারি, আমরা কাস্ট ব্যবস্থা বলতে পারি। আর একটা দেখতে পারি আমরা ধর্মের কথাই। তাহলে দেখো, ধর্মের মধ্যে চলে আসছে, প্রতিষ্ঠানের মধ্যে আসছে, সমাজের প্রধান অংশের মধ্যেও কিন্তু চলে আসছে। এটা অনেক বড় একটি বিষয়। এই ধর্মের কারণে দেখো, আমার পোশাক কিন্তু ধুতি না, আমার পোশাকটি কিন্তু খ্রিস্টানদের মতো ওই পুল ওভার কোট না, আমার পোশাকটি কিন্তু পাঞ্জাবি। আমি মুসলিম যেহেতু, দেখবে যে হিন্দুদের আলাদা, আমাদের বৌদ্ধদের আলাদা, আমাদের খ্রিস্টানদের আলাদা, আমাদের অন্যান্য জাতিগোষ্ঠীদের কিন্তু আলাদা। তাহলে ধর্ম কিন্তু আমাদের পুরো সমাজটাকে বিশ্লেষণ করে। জাতিতাত্ত্বিক গোষ্ঠীর কথা এখানে বলা আছে, যেমন তুমি দেখো যে সাঁওতালের সাথে আমাদের মিল নাই, আবার কিন্তু মণিপুরি কিংবা চাকমা গারো ওদের সাথে কিন্তু আমাদের মিল নাই। জাতিতাত্ত্বিক গোষ্ঠী কিন্তু অনেক বড় একটা বিষয়। প্রজন্মের কথা এখানে বলা আছে। প্রজন্ম কি জিনিস? আগে মানুষের জ্ঞাতি সম্পর্কের মূল ভিত্তি ছিল প্রজন্ম, অর্থাৎ এনে ছিল ক্লাস চার্ট আসছিল। যেমন বাবা গোষ্ঠী, ছেলে গোষ্ঠী, নাতি গোষ্ঠী, দাদা গোষ্ঠী, তারপরের গোষ্ঠী, এভাবে আসলে বিশ্লেষণ করা হতো। এই প্রজন্ম কিন্তু সমাজের অনেক বড় একটি ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু প্রজন্মের দোষ দিয়ে থাকি, এটি কিন্তু আরো বড় বিষয়। ম্যাক্রো লেভেলে এটা চিন্তা করার মতো বিষয়। অর্থাৎ আজকের একটি বাচ্চা একটি মোবাইল কিনে দিলে কিন্তু সেটা খুলে মোটামুটি সেটা কিন্তু অপারেট করতে পারে। আজকে যদি আমার বাবা কিংবা আমার দাদাকে যদি আমি সেটি দেই, কবে যে না বাবা এত কিছু আমার শেখার সময় নেই, খালি বলো বাইজে উঠলে কোনটা টিপি দিলে কথা বলতে পারবো, আমার কাটার কোনটা টিপি দিলে কাটিয়ে দেবো, এর চেয়ে বেশি কিছু শেখারই দরকার নেই। তাকে মেসেজ দাও 1000 বার, সে কিন্তু আসলে খুলেই দেখতে পারবে না। তাইলেই কিন্তু প্রজন্ম আসলে সমাজের অনেক বিষয়ে আসলে নির্ভর করে। আচ্ছা, ম্যাক্রো লেভেল মোটামুটি আলোচনা হয়ে গেল। এবার আমরা যাই মাইক্রো লেভেলে। মাইক্রো লেভেলে কি কি দেখি? বন্ধুত্ব আছে, কর্মী গোষ্ঠী আছে, অবসর, বিনোদন, শ্রমিক সংঘ, রাজনৈতিক দল, দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো দেখতে পারি। মাইক্রো লেভেলে দেখো, বন্ধুত্বের মধ্যেই সমাধান। আমি যদি বন্ধুত্ব রাখি তাহলে রইল, এমন অনেক লোক আছে তার সীমিত বন্ধু গোষ্ঠী, হয়তো 2-1 জন, অথবা কোনো বন্ধু গোষ্ঠী নাই, কারো আছে বিশাল গোষ্ঠী। তাহলে লক্ষ্য করো, বিশাল গোষ্ঠী যার আছে, যার কম গোষ্ঠী আছে, যার নাই, এটা শুধুমাত্র আমি বন্ধু রাখলাম অথবা না রাখলাম, এটি কিন্তু অন্য জায়গার উপরে প্রভাব পড়তেছে না। পড়তেছে কি, আমার বন্ধু নেই, আমি ফ্যামিলির সদস্য, কিন্তু আমি ফ্যামিলি ছাড়া কি আমি টিকে থাকতে পারবো? আমি কি ধর্ম ছাড়া টিকে থাকতে পারবো? আমি কি শিক্ষা ছাড়া, অর্থনীতি ছাড়া, রাজনীতি ছাড়া টিকে থাকতে পারবো? তাহলে বন্ধুত্ব একটি অপশনাল বিষয়। এটা মাইক্রো লেভেলে যত বিশ্লেষণ করা যাবে তত ঠিক হবে। কর্মী গোষ্ঠী, আমি একটা কলকারখানার বা এক মালিকের অধীনে কাজ করি, অন্য মালিকের অধীনে অন্যরকম আলাদা। অবসর, বিনোদনের বিষয়টি, এইরকম সমস্ত পয়েন্টগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এরকমই বিষয়গুলো আমরা পাবো। লক্ষ্য করো, আমি পাঠের ফোকাসের কিন্তু আমরা শেষ এন্ডে চলে আসছি, যেখানে বলা ছিল সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানতে পারবো। সেই সমাজবিজ্ঞানের পাঠের কি কি প্রয়োজনীয়তা আছে? সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা নিম্নত ফোকাসের প্রেক্ষিতে আলোচনা করা যেতে পারে। এক একটা অ্যাঙ্গেল থেকে যদি আলোচনা করি, সারাদিন একটা অ্যাঙ্গেলে আলোচনা করা সম্ভব। অর্থাৎ প্রথম পয়েন্ট যদি আমরা আলোচনা করি, সমাজ ও সমাজের রীতিনীতি, সমাজ কাঠামো সম্পর্কে জ্ঞান লাভ। সমাজের রীতিনীতি যদি আলোচনা করি, হাজারো আলোচনা হবে, সমাজ কাঠামো সম্পর্কে হাজারো আলোচনা হবে। তবু আমি বলে দিই, সমাজের রীতিনীতি, যেমন আমরা সমাজে বসবাস করি, কিন্তু সমাজে বসবাস করা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাই। সেই অনুষ্ঠান কিন্তু বিভিন্ন সমাজে বিভিন্ন রকম। যেমন আমাদের সমাজে জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু এক ধরনের উৎসব হয়। বাপরে, একটা ছেলে জন্মগ্রহণ করছে, তার কানে আজান দেওয়া, কিংবা হয়তো হলো লোকজনকে ডেকে কিছু মিষ্টি খাওয়ানো, কিংবা হয়তো হলো
তারপরে কিছুদিন পর বড় হলেই তাকে স্কুলে দেওয়া কিংবা হুজুরের কাছে দেওয়া, সেখানে কিন্তু এক ধরনের লোকজনকে খাওয়ানো কিংবা ঘটা করে বলা কিংবা হয়তো ছিল তার মুসলমানি করে দেওয়া, কিংবা হচ্ছে হলো তার তারপরে বিয়ে শাদীর একটা বিষয় আছে, সেটা তখন অনুষ্ঠান আছে, তারপরে হয়তো বাচ্চা হওয়ার পরে অনুষ্ঠান আছে, একটা সময় কিন্তু বাবা হয়ে গেল, দাদা হয়ে গেল, একটা সময় কিন্তু মারা যাওয়ার সময় কিন্তু অনুষ্ঠান আছে। তাহলে এগুলো কিন্তু রীতিনীতি। এবং লক্ষ্য করো যে এই যে বাংলাদেশে যেভাবে বিয়ে হয়, ইসলামের বিয়ে হয়তো অন্য সমাজে ঠিক এই নিয়মগুলো মেনে হয় না। রাজশাহীতে যতগুলো নিয়ম ফলো করা হয় হয়তো ঢাকায় ততগুলো নিয়ম ফলো করা হয় না, সিলেটে ততটা না, কিংবা চিটাগংয়ে ততটা না, কিংবা সৌদি আরবে একই রকম নিয়ম মান্য করা হয় না। ইন্দোনেশিয়ার একটি উদাহরণ দিতে পারি, সেখানে হজ করার বিয়ের পূর্ব শর্ত হলো হজ করা। হজ করে আসো, তাহলে তোমার সামর্থ্য আছে, অতএব বিয়ে করো, তার আগে পারবা না। আমাদের সমাজে এমন বিষয়টি চলে আসছে, আগে মানুষ পণ দিয়ে অর্থাৎ কনের বাবাকে টাকা দিয়ে তারপরে কনেকে নিয়ে আসতো, এটাকে বলা হচ্ছে কনে পণ। ইসলামে এটি জায়েজ। কিন্তু আমরা এখন কি করি, অনেক সময় কিন্তু না, তুমি তোমার মেয়ে উল্টে আরো কিছু পণ আমাকে দাও, যেটাকে বলা হচ্ছে যৌতুক। এবং তার এগেন্স্টে কিন্তু 1980 সালে কিন্তু আমাদের যৌতুক বিরোধী আইন কিন্তু আমাদের তৈরি হয়েছে। সেটা কিন্তু তার যৌতুক বিরোধী আইন দেওয়া এটাকে মোকাবেলা করা যাচ্ছে না, শেষমেশ কিন্তু নারী ও শিশু নির্যাতন আইন তৈরি করে কিন্তু সেটি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ রীতিনীতি কিন্তু সময়ের প্রেক্ষিতে পাল্টে যায় এবং এলাকাভেদে কিন্তু এটি পার্থক্য আছে। আর সমাজ কাঠামো কি জিনিস? সমাজ কাঠামো তো ছেলে সমাজে আমরা বসবাস করি, সমাজে একজনের সাথে আরেকজনের সম্পর্কযুক্ত একটা রূপকেই বলা ছিল সমাজ কাঠামো। এখন একজন আরেকজন কিভাবে আসলে যুক্ত আছে, এটা বুঝবো কেমনে? খুব জটিল বিষয়, খুবই অ্যাবস্ট্রাক্ট বিষয়। এটাকে আর একটু কংক্রিট করার জন্য বলা হচ্ছে যে সমাজের প্রধান প্রতিষ্ঠান এবং কাঠামোগুলো, প্রধান প্রতিষ্ঠান এবং দলগুলো কেমন, তা দিয়েই মোটামুটি একটা সমাজ কাঠামো দেখা যায়। লক্ষ্য করো, শহর এলাকায় যতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন ডে কেয়ার সেন্টার, এটা গ্রাম এলাকায় এসব কথা বললে হাসবে মানুষ। এখানে পানি বিক্রি করা হয়, গ্রাম এলাকায় যদি আমি একটি পানি বিক্রির দোকান দিই, যে বেটা পানি বিক্রি করতে আসছে। অর্থাৎ তাহলে আমরা যদি একটা প্রতিষ্ঠানের তালিকাগুলি, শহরে হয়তো 100টা পাবো, গ্রামে হয়তো আমি 5টা পাবো কিংবা 10টা হয়েই কিন্তু সমাজ চলতেছে। আমি কিন্তু 100টার কমে হলে কিন্তু সমাজ চলতেছে না। আসলে তো প্রয়োজনের প্রেক্ষিতেই কিন্তু প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, ওই প্রেক্ষিতে দলও তৈরি হয়। তাহলে এই যে সমাজ কাঠামো, তাহলে একটি সমাজের কাঠামো অন্য সমাজের থেকে আলাদা, এর কারণটি হচ্ছে হলো প্রয়োজন। আচ্ছা, তারপরে আমরা দেখি জাতীয় সমাজবিদের সমাজের পরিবর্তনশীলতা, জটিলতা, সমস্যা সম্পর্কে জানা। এটা যদি বিশ্লেষণ করি হিউজ আলোচনা করে যাবে। তাহলে সমাজের যে পরিবর্তন হয় এটা আমি বলার চেষ্টা করলাম, এবং সেই পরিবর্তন সাধারণত জটিলতার দিকে যায়, উন্নতির দিকে যায়, সেটিও যায়। এবং এটি করতে যেয়ে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হয়। সেই সমস্যাগুলো সমাধানের জন্য ওই যে 4টে পদ্ধতি বলছি, ফিলোসফি অফ হিস্ট্রি, তারপরে হয়তো হলো কি সোশ্যাল সার্ভে, তারপরে হয়তো হলো তাই না, এই 4টে পয়েন্ট থেকে কিন্তু বলার চেষ্টা করা হয়েছে যে ফিলোসফি, তাই না। এই যে আমরা যে আগের স্লাইডে যে দেখছি আমরা 4টে অ্যাঙ্গেল থেকে, পলিটিক্যাল ফিলোসফি, ফিলোসফি অফ হিস্ট্রি, সোশ্যাল এভালুয়েশন এবং সোশ্যাল সার্ভে, এই অ্যাঙ্গেলগুলো থেকে আসলে দেখি কিন্তু সেগুলো সমাধান করা সম্ভব। তা আমরা তারপরে যদি আমরা বলি যে জাতিভেদে বিভিন্ন প্রথা, লোকাচার, লোকরীতি, আদর্শ, মূল্যবোধ, রাজনীতি, ব্যবসায় বাণিজ্য সম্পর্কে জানা, এসব সম্পর্কে কিন্তু আমরা আসলে জানতে পারি, তাই না। প্রথা, লোকাচার, আমরা কি প্রথা কি জিনিস, সমাজে আমরা সাধারণভাবে নিজের অজ্ঞানতাবশতই যে কাজগুলো করে থাকি সেকে বলা চলে প্রথা। যেমন আমি এখানে লেকচার দিতে আসছি, আমি কিন্তু একটি গেঞ্জি পরে আসতে পারতাম, আমি হয়তো লুঙ্গি পরে আসতে পারতাম, মানে পরানোর কাজটি যদিও আসলে বলা হয় তো প্রথা কি, এটি শার্ট প্যান্ট পরে আসতে হবে। দেখো আমি আমার অজান্তেই এটা পরে আসছি, এবং এটি পরে এই যে বিষয়টি, সমাজে আমরা হয়তো কোথাও গেলে মুরব্বীর পাশ দিয়ে দিতেছি, আমি কিন্তু বন্ধুর সাথে যেরকম গায়ে হাত দিয়ে কথা বলতেছি, মুরব্বীর গায়েকে আমি হাত দিয়ে কথা বলতেছি, কিংবা হয়তো ছেলে তার সামনে সিগারেট খাচ্ছি, আমাদের অজান্তেই এই সব জিনিসগুলো, নিয়ম কানুনগুলো আমরা মেনে চলি, এগুলোকে বলা চলে প্রথা। আচ্ছা, লোকাচার, লোকরীতি কি জিনিস? একই জিনিস। যে প্রথাটা ভঙ্গ করলে লোকজন সমালোচনা করে তাকে বলা চলে লোকাচার। যে প্রথাটি ভঙ্গ করলে লোকজন ক্ষিপ্ত হয়ে যায় এবং সমাজ তার বিরুদ্ধে ভোট বসায় এবং দরকার হলে সাজা দেয়, তাকে বলা চলে লোকরীতি। তারপরে আদর্শ, মূল্যবোধ, এইগুলো আসলে সমাজে বসবাস করার প্রেক্ষিতে আমার মনে কিছু ভালো এবং মন্দের ধারণা তৈরি হয়ে গেছে, এগুলোই আদর্শ, মূল্যবোধ। তারপর রাজনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। অর্থাৎ এই যে ব্যবসায় বাণিজ্য, বিভিন্ন সমাজে কিন্তু এটির ধরন কিন্তু ভিন্ন ভিন্ন রকম। তাহলে সমাজবিজ্ঞান সেই বিষয়গুলো আলোচনা করে থাকে। অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠ না করলে কিন্তু তুমি আসলে জানতে পারবে না। সাপোজ তুমি আসলে এখন উপজাতি এলাকায় বসবাস বেড়াতে গেলাও, এই রাজশাহীর মতো সমস্ত আচরণ যদি ওদের সাথে যে করো, তাহলে ওরা ক্ষিপ্ত হয়ে কিন্তু তোমাকে মায়েরও দিতে পারে, কথার কথা। যে একটা এলাকার বুলি আর একটা এলাকার গালি, একটা এলাকার গালি অন্য এলাকার বুলি। হয়তো আমরা যেটাকে মনে করি যে কোন এলাকায় বুড়ো আঙুল দেখানো, কি বুড়ো আঙুল দেখানোটা তো হলো বাপরে আমার খারাপ বললো, আবার কোন এলাকায় বুড়ো আঙুল দেখালে মানে ঠিক আছে সব। তাহলে একটা জেনে যেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে, অন্যটাকে সেটা বাদ দেওয়া হচ্ছে, বিষয়টি এরকম।
হ্যাঁ, সামগ্রিক কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমাজবিজ্ঞানের পণ্ডিতরা একমাত্র এরাই কোন একটি উন্নয়ন পরিকল্পনা করতে চাইলে সেখানকার ফলাফলটি ভালো হবে না খারাপ হবে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কোনো জটিলতা আসবে কিনা, সেটা অর্থনৈতিক না রাজনৈতিক না সামাজিক না ধর্মীয় না, কোন দিক থেকে একমাত্র সমাজবিজ্ঞানের লোকজন সেটি জানতে পারবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে জানতে পারবে? ওই যে সমাজে বিভিন্ন সমাজের সমস্যাগুলো সে স্টাডি করবে এবং সেই প্রেক্ষিতে বলতে পারবে। তাহলে সমাজবিজ্ঞানের পাঠ অবশ্যক যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে একদম প্রথম থেকেই তোমরা লক্ষ্য করো যে দেশের একটি যখন বড় আকারের পরিকল্পনা করা হয় সেখানে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়াররা চাইতে মূল্যায়ন করা হয় অর্থনীতিবিদ কিংবা সমাজবিজ্ঞানী কিংবা রাষ্ট্রবিজ্ঞানী, এবং নির্দিষ্ট কাজ করতে হয়তো হয়তো পদ্মা প্রজেক্টে ওখানে দেখবে যে সমাজবিজ্ঞানী দু একজন আছে। এই যে বিষয়টি, তাহলে সামগ্রিক কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে সমাজবিজ্ঞানের কোনো বিকল্প নাই। তারপরে সামষ্টিক সমস্যা সমাধানে হোক সেটা বৈশ্বিক আঞ্চলিক বা স্থানীয়, তাহলে এতে সামষ্টিক সমস্যা সমাধানে অর্থাৎ অনেকের সমস্যা যদি থাকে সেখানে বলা তাহলে সামষ্টিক সমস্যা, সেই সমস্যাটি একজনের একটা সুবিধা করে দিলে অন্যের যদি এমন সমস্যা হয় যার কারণে সে অস্ত্র হাতে নিয়ে নিল। দেখো সারা পৃথিবীতে অনেক গোষ্ঠী আছে যারা কিন্তু অস্ত্র নিয়ে লড়াই করে যাচ্ছে। আজকে আমাদের পার্বত্য চট্টগ্রামেও কিন্তু অস্ত্র নিয়ে অনেকে লড়াই করতেছে। আগে এটি বেশি ছিল, 1997 সালে যখন আমাদের শান্তি চুক্তিটি হয় তারপর থেকে এটি কিন্তু কমে গেছে। হয়তো আরো ভালোভাবে করলে যেটুকু আছে সেটুকু হয়তো থাকবে না, তাইলে এটি কিন্তু একটা বিষয়। তারপরে হলো সমাজের গঠন, উদ্দেশ্য, লক্ষ্য, বিকাশ সম্পর্কে জানতে, কি সমাজ কিভাবে গঠিত হয়েছে, সমাজ আসলে কোন দিকে যাবে। ওই যে বলছিলাম মর্নিং শোজ দ্য ডে, আমি একটি বাচ্চা দেখে বললাম যে ওর ভবিষ্যৎ কেমন, কিন্তু একটি সমাজ দেখে আমি বলবো যে এই সমাজ কোন দিকে যাবে, একমাত্র সমাজ বিজ্ঞানীরাই বলতে পারবে। তারপরে বিভিন্ন শ্রেণী, পেশা ও বর্ণের পারস্পরিক বৈচিত্র্য, জটিলতা অনুধাবন ও নিরসনে, বিভিন্ন শ্রেণী থেকে কিন্তু জটিলতা তৈরি হয়। পেশা ভিত্তিক জটিলতা আছে, বর্ণের ভিত্তিতেও কিন্তু জটিলতা আছে। কি ধরনের জটিলতা, কি ধরনের বৈচিত্র্যতা আছে, সমাজবিজ্ঞান যেহেতু স্টাডি করে এই বিষয়টার সম্পর্কে আলোচনা করে, জানতে চায়, জানে, গবেষণা করে, তাই কিন্তু তার দ্বারা সে জানতে পারবে এবং সে কোনো সমস্যা থাকলে কিন্তু সে সমাধান করতে পারবে। তারপরে পরিবর্তনের ধারা, উদ্ভূত সমস্যা অনুধাবন ও নিরসনে, দায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে সজাগ হতে, বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা অনুধাবনে, আমি তো এর আগে আলোচনা করছি ধর্মীয় সম্প্রীতি রক্ষায়, সামাজিক সমস্যা নিরসনে, এসব বিষয়গুলো কিন্তু আসবে। রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি লাভে কিন্তু এটি আসলে দরকার। এই যে দেখো আমাদের সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এটি আসলে সমাধানের কে করতে পারবে? হুট করে আমি একটা ডিসিশন দিয়ে দিলাম, সেটার ফলাফল আরেকটু খারাপ হতে পারে। একমাত্র সমাজবিজ্ঞানীদের দিয়ে যদি এটি স্টাডি করা হয় এবং স্টাডির প্রেক্ষিতে যদি একটি ডিসিশন দেওয়া হয়, তো সেক্ষেত্রে কিন্তু সেটি যথার্থ হবে। তারপরে আরো পয়েন্ট আছে টেকসই উন্নয়নমূলক কাজের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে, বাংলাদেশের সমাজ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের জন্য, বাংলাদেশের কৃষি ও শিল্পের সমস্যা এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়নে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বাস্তবসম্মতভাবে আয়ত্ত করতে। আরো অনেক হাজারো পয়েন্ট আছে, একটা পয়েন্ট বিশ্লেষণ করলেই কয়েকটা ক্লাস লাগবে। অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তার শেষ নাই। এমনকি তোমাদের বলছি যে সোশিয়োলজি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের সময় সমাজবিজ্ঞান দরকার আছে। মেডিকেল সোশিয়োলজি, আজকে যারা ডাক্তার তাদেরকে সমাজবিজ্ঞান পড়তে হয়, যারা ইঞ্জিনিয়ার তাদেরকে সমাজবিজ্ঞান পড়তে হয়। হেন জায়গা নাই যেখানে সমাজবিজ্ঞান না পড়ে কোনো কিছু করা সম্ভব, কারণ মূল টার্গেটটি আমরা সমাজে বসবাস করি, আর সমাজের উন্নয়ন সামাজিক সম্পর্ক সঠিক থাকার মাধ্যমে সেটা সম্ভব। আর সমাজবিজ্ঞানের মূল ফোকাস যেহেতু সামাজিক সম্পর্ক, আর সামাজিক সম্পর্ক যেহেতু একটা জটিল এবং বহুপাক্ষিক বিষয়, তাই সবাইকে যে কোনো কাজ করতে চাইলে সমাজবিজ্ঞান পড়তে হবে আগে, তাইলে তার ফলাফলটি ভালো হবে অথবা খারাপ হবে। আমি একটি আলোচনা করে যাই, তোমাদের কি ধরনের প্রশ্ন হয়। তোমাদের ইতিমধ্যে আমি বলে দিলাম যে আমাদের আলোচনা আজকে এখানে শেষ, কিন্তু আমি একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো, কারণ তোমাদের বোধহয় 12 তারিখে সমাজবিজ্ঞান পরীক্ষা আছে, সেখানে 20টা প্রশ্ন থাকবে। গতকাল থেকে বোধহয় তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। 20টা প্রশ্ন থাকে, টিক চিহ্নের প্রশ্ন, খুব সহজ। আমাদের সমাজবিজ্ঞানের প্রশ্নটিও সহজ হবে। তোমরা দেখবে যে প্রথম চ্যাপ্টারটি যদিও ছোট চ্যাপ্টার, কিন্তু প্রচুর তথ্য, সেক্ষেত্রে এমসিকিউর জন্য একটু জটিল, একটু পড়তে হবে। আর সিকিউর জন্য খুব বেশি জটিল না। সিকিউ 2 থেকে 3টে অ্যাঙ্গেলের বেশি প্রশ্ন হয় না। একটা হলো উদ্ভব এবং বিকাশ, একটা হলো উদ্ভব সম্পর্কে প্রশ্ন হয়, একটা বিকাশ সম্পর্কে প্রশ্ন হয়, আর একটা হলো সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা থেকে এখানে হাজারো প্রশ্ন হতে পারে, এখানে লিমিটেশন আমি দেবো না। তো উদ্ভব সম্পর্কিত সাধারণত একই ধরনের প্রশ্ন হয়, বিকাশ সম্পর্কিত সাধারণত একই ধরনের প্রশ্ন হয়, কিন্তু আর সামাজিক প্রয়োজনীয়তা সম্পর্কে হাজারো প্রশ্ন হতে পারে। উদ্ভব সম্পর্কিত একটি প্রশ্ন এবং তার একটি মডেল উত্তর আমি এখানে তৈরি করে নিয়ে আসছি, এর আগের ক্লাসগুলোতে দিয়ে আছে, সেটি আমি আবার একটু আলোচনা করে দিই খুব দ্রুত। এর পরের অংশে আমি আলোচনা করব যে পরীক্ষাটি হবে সামনে সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ এমসিকিউ নিয়ে।
উদ্ভব সম্পর্কিত প্রশ্ন। 1839 সালে ইউরোপে একটি শাস্ত্রের জন্ম হলেও বাংলাদেশে 1957 সালে এটি চর্চা শুরু হয় আলাদাভাবে। বিশ্ববিদ্যালয়ে একজন ক্ষণজন্মা অধ্যাপকের অবিরাম পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যার সমাধানে এই বিভাগের স্নাতকরা বিশেষ ভূমিকা পালন করে আসছে। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি। এটা কোন সালে আসছে? 2018 সালে। এই সময়ে আমি আসলে এই প্রশ্নটি আমার হাতেই করা, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডে একটি তখন বোর্ডের আমি মেম্বার ছিলাম, আমি মূলত ওখানে সিনিয়র ছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে এই প্রশ্নটি দেওয়া ছিল। সেখানে কি ছিল? পলিটিক্যাল ফিলসফি গ্রন্থটি কার? তোমরা জানো, সোজা কথা অগস্ট কোত। নবান্ন উৎসব বলতে এখানে কিন্তু ফন্ট ভেঙে গেছে, ফন্ট ভেঙে যাওয়াটা আসলে দোষ না। এখানে কিন্তু আমি তোমাদের বলছি যে অগস্ট কোত, COMTE AUGUSTE, এটা কিন্তু লিখে ভুল করলে কোনো হবে না। কিন্তু দেখো অগস্ট কোত আমি লিখতে চাইলে অগস্ট ও তারপরে আগস্ট, তারপরে কোত, কত, কোতে বিভিন্নভাবেই কিন্তু বাংলায় অ্যাকসেপ্টেড। তারপরে নবান্ন উৎসব বলতে কি বুঝো? এটা কিন্তু দুটো অংশ, তোমরা জানো যে এটার খ নম্বরে দুটো অংশ থাকে, একটা জ্ঞান অংশ আর একটা হচ্ছে অনুধাবন অংশ। এর মধ্যে জ্ঞান অংশটা কি? বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে কৃষিজ একটি উৎসবের নাম নবান্ন উৎসব। এটা জ্ঞান শেষ হয়ে গেল। জ্ঞানের উপরে এবার অনুধাবন দাঁড়িয়ে থাকবে। তাহলে এইটি একে বিশ্লেষণ করলেই হয়ে গেল। বাংলাদেশের শস্য উৎপাদনের দুটো ঋতু আছে, গ্রীষ্মকালের খরিফ ঋতুর পরে পয়লা গ্রহণ নতুন ধান ওঠাকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয়। কৃষকরা তার বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে নতুন ধানের পিঠাপুলি খেয়ে এই উৎসব উদযাপন করে। তাহলে এই জ্ঞানের উপর যে তুমি বিশ্লেষণটা দিলাও বিভিন্ন তোমার দেখার প্রেক্ষিতে কিংবা বইয়ের প্রেক্ষিতে কিংবা তোমার ধারণার প্রেক্ষিতে, এটিকে আমরা বলবো অনুধাবন। তো এটি হয়ে গেল খ নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ আমি এখানে একটি প্রশ্ন দেখানোর চেষ্টা করছি এবং কিভাবে এটি উত্তর করা যায় মডেল, সেটি আমি দেখানোর চেষ্টা করছি। তারপরে গ নম্বরে আসছে উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে। লক্ষ্য করো, এই গ নম্বর প্রশ্ন এবং ঘ নম্বর প্রশ্ন অ্যান্সার করতে কিন্তু আমাকে বারবার কার মধ্যে ঢুকতে হবে? ওই উদ্দীপকের মধ্যে ঢুকতে হবে। ক প্রশ্নে উত্তর দিতে কিন্তু উদ্দীপকে ঢুকি নাই, খ প্রশ্নে উত্তর দিতে কিন্তু উদ্দীপকে ঢুকি নাই। গ নম্বর প্রশ্ন যেহেতু উদ্দীপকে ঢুকতে হবে, তাই এটাকে আমরা বলি প্রয়োগমূলক প্রশ্ন। অর্থাৎ একটি জায়গাকে আমি হুট করে ধরে ফেলবো এবং তার প্রেক্ষিতে আমরা বিশ্লেষণ করে দেবো, তাই হয়ে গেল প্রয়োগ। এবং উচ্চতর দক্ষতা হইতেছে হলো, দেখো একটু প্রশ্নটাও জটিল এবং সেখানে বিশ্লেষণও কিন্তু 4টে স্টেজের। অর্থাৎ একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে তোমাদের জ্ঞান ধরতে হবে, তার প্রেক্ষিতে অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা করতে হবে। আমি পরবর্তী স্লাইডে এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কমেন্ট, হ্যাঁ কমেন্ট অবশ্যই আলোচনা করব। আমি একটু পরে আলোচনা। সবাই স্পন্টেনিয়াসলি ক্লাস করো। আচ্ছা, কই স্যার রাজশাহী নরগোষ্ঠী আর নৃগোষ্ঠীর মাধ্যম পার্থক্য কি? যদিও এই চ্যাপ্টারের আলোচনা না, তবুও আমি বলে দিচ্ছি এখনই। আমি আসলে এর পরের স্লাইডগুলো কন্টিনিউ করব। এখানে যেহেতু আমি কমেন্ট পেলাম, আমি এই আলোচনাটি এখনই করে দিচ্ছি। নৃগোষ্ঠী এবং নরগোষ্ঠী সোজা হিসাব থাক, আমার কাছেই থাক। নৃগোষ্ঠী লক্ষ্য করো, নৃ অর্থ নর, নৃ মানে হলো মানুষ, নর মানেও মানুষ। অর্থাৎ নৃগোষ্ঠী এবং নরগোষ্ঠীর মধ্যে কোনো পার্থক্য নাই। নৃগোষ্ঠী মানেও হইতেছে হলো আমরা বলি রেস, নরগোষ্ঠী মানেও রেস। তো এক্ষেত্রে প্রশ্নটি হলো তাহলে এটা কি জিনিস? নরগোষ্ঠী কি জিনিস বা নৃগোষ্ঠী কি জিনিস? নৃগোষ্ঠী হলো মানুষের একটা দল, সোজা কথা। নৃ মানে মানুষ আর গোষ্ঠী মানে দল, মানুষের দল। হ্যাঁ, মানুষের দল মানে শেষ তা নয়। মানুষের দল মানুষগুলো পৃথিবীর সকল মানুষকে মোটা দাগে 4 ভাগে ভাগ করা হয়েছে। কিভাবে? মোটা দাগে আরো অনেক ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ভাগকে আরো অনেক ভাগ করা হয়েছে। তাহলে মোটা দাগে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি ভিত্তিতে? প্রশ্নটি হতে চলে 4 ভাগে ভাগ করছে কোন ভিত্তিতে? যখন এদের বাহ্যিক চেহারার ভিত্তিতে। লক্ষ্য করো, ওই ক্লিনটনকে যদি তুমি কোথাও দাঁড় করাও, তুমি যদি নেলসন ম্যান্ডেলাকে দাঁড় করাও, তুমি যদি ওই যে শি জিনপিং চীনের প্রেসিডেন্টকে দাঁড় করাও, আর আমাদের যদি সাঁওতালের কাউকে দাঁড় করাও, 4 জনের চেহারা কি একরকম? তাদের দেখবে যে চুল আলাদা, তাদের নাক আলাদা, কপাল আলাদা, কান আলাদা, ঠোঁট আলাদা, গায়ের রং আলাদা, উচ্চতা আলাদা, গায়ের লোমও কম বেশি। এইগুলোর চেহারার ভিত্তিতে 4 ভাগে ভাগ করা হয়েছে। এদেরকে বলা ছিল একটা দল। কিসের দল? মানুষের দল। আর মানুষের দল মানে ছিল নৃগোষ্ঠী বা নরগোষ্ঠী। ক্লিয়ার? পৃথিবীর মানুষগুলোকে তাদের বাহ্যিক চেহারার ভিত্তিতে মোটা দাগে 4 ভাগে ভাগ করা হয়েছে, বা যে কয় ভাগে ভাগ করা হয়েছে এক একটা ভাগকে বলা ছিল নরগোষ্ঠী। শেষ, কাজ শেষ। আচ্ছা, আমি যে আলোচনাটি করতেছিলাম মধ্যে এই অংশটুকু চলে আসছে, তাই গ নম্বর প্রশ্নটি আমি আলোচনা করে যাই। উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে? লক্ষ্য করো, জ্ঞান অংশে এনে কি আছে? উদ্দীপকে প্রফেসর আবুল খায়ের নাজমুল করিমের কথা বলা হয়েছে। শেষ। অর্থাৎ জ্ঞান অংশে এইটুকু লিখলেই তুমি 1 নম্বর পেয়ে গেল। এখন জ্ঞানের উপর দ্বারা থাকে অনুধাবন। অনুধাবন কি বলছে? তরুণ নাজমুল করিম 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 1950 সালে যোগদান করেন।
পরে 1953 সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি করেন। ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1957 সালে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে তিনি যোগদান করেন এবং 1958 সালে বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করেন। লক্ষ্য করো, উনি কিন্তু একটি প্লট দেওয়া আছে উদ্দীপকের মধ্যে, কিন্তু জ্ঞান অংশে কি আছে? নাজমুল করিমের কথা বলা হয়েছে। এখন এই নাজমুল করিমের উপরে তুমি অনুধাবন অংশে কোথায় যাবা? ওই যে প্লট দেওয়া আছে না উদ্দীপকের মধ্যে, ওই উদ্দীপকের প্রেক্ষিতে তোমাকে বিশ্লেষণ করতে হবে। নাজমুল করিম সম্পর্কে এখানে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। এখন তাহলে প্রয়োগ কি জিনিস? উদ্দীপকের প্রফেসর নাজমুল করিমের অক্লান্ত পরিশ্রমের কথাই বলা হয়েছে। বাংলাদেশের সমাজবিজ্ঞান শাস্ত্রটির উদ্ভব ও বিকাশের সাথে এই ক্ষণজন্মা ব্যক্তির নাম অনস্বীকার্য। তাহলে প্রয়োগের সাথে কোথায় রইল? প্রয়োগটি হইতেছিল উদ্দীপকের মধ্যে সেই অ্যাঙ্গেলটাই বলা আছে যেটা জ্ঞানী আমি ধরতে পারছি এবং অনুধাবনে ওটার বিশ্লেষণ করতে পারছি। অনুধাবনের বিশ্লেষণ এবং ইঙ্গিত উদ্দীপকের মধ্যে বিশ্লেষণ এবং ইঙ্গিত একই, প্রয়োগের মধ্যে এইটাই আমি প্রমাণ করে দিছি। অর্থাৎ জ্ঞান হইতেছে হলো মূল বিষয়টি ক্যাচিং ম্যাচিং করা, অনুধাবন ওই ক্যাচিং ম্যাচিং এবং উদ্দীপকের প্রেক্ষিতে ওটা বিশ্লেষণ করা, এবং প্রয়োগে হইতেছে হলো অনুধাবনের অংশটি অ্যাঙ্গেল কোন দিকে এবং উদ্দীপকের অংশটির অ্যাঙ্গেল কোন দিকে সেটি যদি আমি প্রয়োগ করতে পারি প্রয়োগে, তাহলে হয়ে গেল আমার। তো গ নম্বরে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এই বিজ্ঞানটি অধ্যয়ন অত্যন্ত জরুরি। এর মতামত পূর্বক বিশ্লেষণটা কি আমি বলার চেষ্টা করছি। তাহলে এর মধ্যে জ্ঞানটা কি? উক্ত মন্তব্যের সাথে আমি একমত, শেষ, 1 নম্বর পেয়ে গেলাম। আবার উক্ত মন্তব্যের সাথে তুমি একমত না, তাও 1 নম্বর পাবা, কিন্তু তোমাকে প্রুভ করতে হবে। অর্থাৎ একমত হলে অনুধাবনে ওইটা কথা বলে দিতে হবে, তুমি একমত না ওইটা বলে যদি অনুধাবনের মধ্যে নার কথা বলে গেলাও, প্রথমে লিখছো একমত, পরের মধ্যে অনুধাবনের মধ্যে উল্টা দিকে চলে গেল, তাহলে কিন্তু তুমি আর নম্বর পেলাও না। কিন্তু একমত বলার সাথে অনুধাবনে যদি ওইটা প্রুভ করো, তারপরে প্রয়োগে যদি এটা ম্যাচিং করে দাও এবং উচ্চতর দক্ষতাকে এটাকে বিশ্লেষণ করে দাও, তখনই কিন্তু এটা হয়ে গেল উচ্চতর দক্ষতা, অর্থাৎ 4-এ 4 পেয়ে গেলাম। তোমরা একটু স্লাইডটা এই জায়গায় নিয়ে যা বিশ্লেষণ করে দেখলেই হয়ে যাবে। আমি পরের দিকে চলে যাবো, কারণ আমাদের ক্লাসটি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, আমাদের টিচার বসে আছে। আচ্ছা, উদ্ভব সম্পর্কিত আরেকটি প্রশ্ন আছে, এখানে তোমরা দেখে নিতে পারো। প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন দেওয়া আছে। আমি বলছি উদ্ভব সম্পর্কিত এবং বিকাশ সম্পর্কিত সাধারণত একটি অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হবে, বিকাশেও একটি অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হবে সাধারণত, আর প্রয়োজনীয়তা থেকে হাজারো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতে পারে, সেটা আমি বলার চেষ্টা করছি। তোমরা এখানে একটু দেখে নেবা। এমসিকিউ কিছু প্রশ্ন, আমরা 12 তারিখে আমাদের সমাজ বিজ্ঞানের পরীক্ষা, তোমরা জানো কি ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা জানো যে এমসিকিউ এর মধ্যে 4টে স্টেজের কোশ্চেন আছে, একটা জ্ঞান, একটা অনুধাবন, একটা প্রয়োগ এবং একটি উচ্চতর দক্ষতা। জ্ঞানের প্রশ্নটা কেমন হয়? তুমি যদি একটি লিটারেচার পড়ো, ওখানে একটি তথ্য আছে, যেমন অমুক সালে বাংলাদেশ স্বাধীন হয়, তোমাকে বললাম বাংলাদেশ কত সালে স্বাধীন হয়, 4টে সাল দিলাম, তুমি যদি ওইটা না জানো কোনোদিনও উত্তর দিতে পারবে না। এটাকে বলা তাহলে জ্ঞানমূলক, অর্থাৎ তোমার ব্রেনের মধ্যে কিছু আছে, বাড়তি চিন্তা করা লাগতেছে না, এটাকে বলা তাহলে জ্ঞানমূলক। এরিস্টটল কোন দেশের নাগরিক ছিলাম? তুমি পড়ছো জার্মানি, ইতালি, গ্রিক, ফ্রান্স, তুমি জানো গ্রিকে উত্তর দিয়ে দিলাম, পড়ছো তাই এইটুকু পড়ছো, এর মধ্যে তোমার ব্রেন থেকে বেশি চর্চা করার কোনো কারণ নাই, অতএব এটি জ্ঞানমূলক, শেষ। 2 নম্বর প্রশ্ন দেখো, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো এটা কি? সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তুমি তো দেখছো বাবার রাজনৈতিক প্রতিষ্ঠান আলোচনা করে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানও করে, অর্থনৈতিকও করে, সামাজিক প্রতিষ্ঠানও করে, তাহলে কোনটা হবে? না না, সমাজবিজ্ঞানের মধ্যে মূল আলোচ্য বিষয়, তাহলে মূল কোনটা রে? মূল কোনটা? হ্যাঁ, তুমি তো দেখছো যে সামাজিক সম্পর্ক, সামাজিক সম্পর্কের মধ্যে অর্থনৈতিক বিষয় আসে, রাজনৈতিক আসে, আন্তর্জাতিক আসে, অতএব সামাজিক প্রতিষ্ঠানটা হইতেছে এখানে মূল আলোচ্য বিষয়। তাহলে তোমার ব্রেনটাকে কত দিকে ঘুরে নিয়ে আসছো, অতএব এটি হইতেছিল অনুধাবন না করতে পারলে কিন্তু তুমি এটা করতে পারো নাই। তাই অনুধাবনটা কি কিসের উপর নির্ভর করে? জ্ঞানের উপর ভিত্তি করে তুমি ব্রেনটাকে কিন্তু অন্যান্য বিষয়গুলোর সাথে তুমি চিন্তা ভাবনা করে কিন্তু একটা জায়গায় কিন্তু নিজেকে ফিক্সড করে ফেলো, এটা কি বলা হচ্ছিল? অনুধাবন। অর্থাৎ তুমি অনেক কিছুর প্রেক্ষিতে একটি কিছু তোমার রিয়েলাইজেশনটা ঘটলো, তাহলে এখানে উত্তর হবে সামাজিক প্রতিষ্ঠান। সরি, 31 নম্বর প্রশ্ন হয়ে গেছে, আসলে 3 নম্বর প্রশ্ন। ডক্টর এ কে নাজমুল করিমের রচিত গ্রন্থ হলো, দেখো এখানে 3টা বই দেওয়া আছে। তুমি কিন্তু লক্ষ্য করো, আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি প্রশ্ন করার চেষ্টা করছি, এটাকে বলা ছিল মাল্টি স্টেজ কোশ্চেন। লক্ষ্য করো, ডক্টর নাজমুল করিমের বই সমাজ সমীক্ষণ আছে, ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি আছে, চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তানের বাংলাদেশ আছে, 3টা বই দেওয়া আছে। 3টে কি নাজমুল করিমের নাকি 2টা? লক্ষ্য করো, এখানে কিন্তু একটা অপশন দেয় নেই, 1, 2, 3 এরকম দিতে পারতাম, কিন্তু সেই সুযোগটি এখানে নাই, যেহেতু আমি দিচ্ছি 1 ও 2, 2 ও 3, 1 ও 3 এবং এটা ছিল 1, 2, 3। তো সেক্ষেত্রে অবশ্যই 2টো বই নাজমুল করিমের হবে, 3টাও হতে পারে। কিন্তু এই ধরনের প্রশ্ন তো উচ্চতর দক্ষতায় থাকে, এটা কেন এখানে আসলো? যেহেতু উদ্দীপক এখানে নাই, এই মাল্টি স্টেজ কোশ্চেন আসছে, এটি তাহলে অবশ্যই কি হবে না? জ্ঞানমূলক হবে না। কারণটা কি? জ্ঞানমূলক প্রশ্ন যদি এখানে আমি বলতাম যে নিচের 3টা বই, এর উত্তরটা কিন্তু 1, 2, 3, অর্থাৎ 3টা বই নাজমুল করিমের লেখা, কিন্তু একটি বিষয়ের জ্ঞান তুমি দেখলে যে সমাজবিজ্ঞান, সমাজ সমীক্ষণ, এটা ঠিক আছে, কিন্তু ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি 2টো বই কি উনি লিখছে, কেমন কথা হয়ে গেল, তখন কিন্তু তোমার বিচার বিশ্লেষণ করা লাগতেছে। এই যে বিচার বিশ্লেষণ, অর্থাৎ মাল্টি স্টেজের কোনো প্রশ্নই জ্ঞানমূলক হতে পারে না, মাল্টি স্টেজের কোশ্চেনটি হবে তো ছিল অনুধাবনমূলক। আমি এই কথাটি, এই মেসেজটি দিতে চাচ্ছি।
তারপরে 4 নম্বর প্রশ্নে যদি যাই, একটি উদ্দীপক এখানে দেখানোর চেষ্টা করছি। যারা ফজলুল হক এলাকার চেয়ারম্যান, তিনি বই পড়তে ভালোবাসেন, তিনি একটি বই প্রয়োগ করে মুঘল ও পাঠান বংশের শাসন সম্পর্কে অনেক তথ্য জানতে পারলেন। এটা প্রয়োগের একটি প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করছি। জনাব ফজলুল হক মুঘল ও পাঠান বংশের শাসন সম্পর্কিত পাঠ কোন বিষয়ের চর্চার অন্তর্ভুক্ত? লক্ষ্য করো, তুমি কিন্তু মুঘল ও পাঠান বংশের শাসন সম্পর্কিত পাঠ তুমি এটা দেখছো, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এর মধ্যে আলোচনা হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে অপশন যদি পদার্থবিজ্ঞানের জায়গায় ইতিহাস দিতাম আর একটু ধান্দায় তুমি পড়ে দিতাম। কিন্তু বিষয়টি হতে ছিল শাসন সম্পর্কিত পাঠ, ওটা যেহেতু আনাই হয়নি, তাহলে কোনটা হবে? পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান না রাষ্ট্রবিজ্ঞান না সমাজবিজ্ঞান? এখানে কিন্তু উদ্দীপকের প্রেক্ষিতে যেহেতু এখানে কথাটা আমি বলার চেষ্টা করছি, জনাব ফজলুল হক ওই উদ্দীপকে কোন কি পড়তেছে, অতএব এখানে তোমার উত্তরটি যাবে হতেছিল যখন তোমার অনুধাবনটি উদ্দীপকের প্রেক্ষিতে যাবে বা জ্ঞানটি উদ্দীপকের প্রেক্ষিতে যাবে, তখনই সেটা হয়ে যাবে প্রয়োগ। তারপরে আমরা যাই, জনাব ফজলুল হকের জানা তথ্যগুলো তাকে জানতে সাহায্য করবে। কি জানতে সাহায্য করবে? প্রশ্নটা হয়তো কি জানতে সাহায্য করবে? দেখো, জানতে সাহায্য করবে পর একটা ড্যাশ আছে, ড্যাশ মানে ওই জায়গায় কিছু একটা বসবে, সেটা কি? এখানে দুটো জিনিস বসবে। দেখো 1 2 2 ও 3, এনেও দিতে পারতাম 1 অথবা 2 অথবা 3 অথবা 1 2 3 কিংবা 1 আর 2 এভাবে দিতে পারতাম, কিন্তু এখানে অবশ্যই দুটো হবে অথবা তিনটা হবে। তো সেক্ষেত্রে যদি হয় তাহলে লক্ষ্য করো, এর মধ্যে যেহেতু প্রয়োগের পরে আরো কিছু বিচার বিশ্লেষণের প্রয়োজন পড়তেছে, উচ্চতর দক্ষতা হতে চাইলে 3টে অ্যাঙ্গেল থেকে এটাকে দেখতে হয়। একটা হচ্ছে হলো হয় বিশ্লেষণ অথবা সংশ্লেষণ। সংশ্লেষণ মানে অনেকগুলো জিনিসটাকে নিয়ে একটা জিনিস বানানো। যেমন তোমার কম্পিউটারের মধ্যে অনেকগুলো জিনিস আছে, প্লাস্টিক আছে, ওই বিভিন্ন রকমের ধাতু আছে, মনিটর আছে, ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা তাহলে একটা জিনিস কম্পিউটার বানালাম, এটাকে বলা ছিল সংশ্লেষণ। আর এটা ছিল বিশ্লেষণ, ওই কম্পিউটারটাকে ভাঙিয়ে দিয়ে অনেকগুলো যন্ত্রে বিভক্ত করি, এটাকে বলা ছিল বিশ্লেষণ। আর এটা ছিল তুলনা বা আলাদা, এই রকমটি যদি থাকে, এই 3টে অ্যাঙ্গেল যদি থাকে, তখন সেটাকে বলা ছিল উচ্চতর দক্ষতা। তো এখানে কিন্তু আমাদের আসলে এক ধরনের ইয়ার বিষয়টি আছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়টি আছে, অতএব এটি কিন্তু উচ্চতর দক্ষতা। এটি কিন্তু আমাদের শেষ প্রশ্ন জিজ্ঞাসার বিষয়টি আমি আবার একটু দেখবো, দেখি আমাদের কিছু কিছু অনেকে মন্তব্য আসছে অনেকেরই। মন্তব্য আর আসেনি। আমার ক্লাস সম্পর্কে যদি মন্তব্য থাকে আমি 1-2 মিনিট আসি, কেউ মন্তব্য করতে চাইলে করো, না হলে আমাদের টিচার বসে আছে, ক্লাসও লেন্দি হয়ে যায়। আর তোমাদের প্রশ্ন সম্পর্কে আমি বলে দিলাম যে 20টা প্রশ্ন দেবো, এই চ্যাপ্টারের উপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিব, বিভিন্ন স্লাইডের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবে, এবং সমাজবিজ্ঞানের প্রশ্ন নিয়ে কখনো কঠিন হয় না, তোমরা এর আগে দেখে থাকছো, আমাদের নিশ্চয়ই ভালো হবে। কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের মধ্যে যদি কেউ লেখো, তাহলে ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। আমার আলোচনার যে কোনো একটি অংশ অথবা হতেছে হলো এই চ্যাপ্টারের যে কোনো অংশ যেটা আমার আলোচনায় আসে নাই, সেটি নিয়েও কিন্তু আমি আলোচনা করতে পারি। আমার মনে হয় যে সেটি আমি এখনো পেলাম না, তাই তোমাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তোমাদের প্রশ্নটি সবার হবে, জীবনটা সামনের দিকে ভালো হোক, সবাই ভালো থাকো, শুভকামনা। আসসালামু আলাইকুম।